আসসালামু আলাইকুম প্রিয় রেকর্ডেড কোর্সের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা রেকর্ডেড কোর্সের স্টুডেন্ট। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই রেকর্ডেড কোর্সে একটা বিশাল সুবিধা রয়েছে। যে সুবিধাটা হচ্ছে প্রতি মাসে একটি করে লাইভ প্রশ্নোত্তর পর্ব। আপনারা জানেন যে অনেক সুযোগ সুবিধা নিয়ে আমাদের এই কোর্সটিকে সাজানো হয়েছে। যেমন প্রথমত, আমাদের এই কোর্সের সাথে 52টি রেকর্ডেড ক্লাস থাকে। তারপর 8 মাসে একটা স্টুডেন্ট সাপোর্ট থাকে। তার মানে হচ্ছে 8 মাসের মধ্যে যদি আপনাদের ক্লাসগুলো আল্লাহ না করুক কোনো ক্রমে হারিয়ে যায়, আমরা এখান থেকে একবার আপনাদেরকে সেটা দেই। তারপর প্রতি মাসে একটি করে লাইভ প্রশ্নোত্তর থাকে। তারপর পরীক্ষা আছে, সার্টিফিকেট আছে, বাংলা উচ্চারণ এবং অর্থসহ 4000 ইংরেজি শব্দের পিডিএফ আছে। তো এত এত সুযোগ সুবিধা নিয়ে আমাদের এই কোর্সটিকে সাজানো হয়েছে। তো এই সুযোগ সুবিধার মধ্যে একটি অন্যতম সুযোগ সুবিধা হচ্ছে প্রতি মাসে একটি করে লাইভ প্রশ্নোত্তর পর্ব। এই লাইভ প্রশ্নোত্তর পর্বের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে, আপনারা যেহেতু রেকর্ডেড কোর্স স্টুডেন্ট, আপনারা ক্লাস করার সময় এটা খুবই স্বাভাবিক যে আপনাদের মনে কিছু কিছু প্রশ্ন আসার কথা। তো সেই প্রশ্নগুলোর উত্তর আমরা মাসে একদিন লাইভের মাধ্যমে আপনাদেরকে দেব। সেজন্যই কিন্তু মূলত হচ্ছে এই সুবিধাটা আমরা রেখেছি, এবং তারই একটা লাইভ হচ্ছে আজকের এই লাইভ সেশন। তবে মজার ব্যাপার হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা আমাদের রিডিং কোর্সের ক্লাস এতটাই যত্ন করে নিয়েছি, এতটাই গুরুত্বের সাথে নিয়েছি, এতটাই বিস্তারিত নিয়েছি যে আপনাদের প্রশ্নের জায়গা আমি রাখিনি আসলে। আপনাদের প্রশ্নের জায়গা সত্যিকার অর্থেই আমি রাখিনি। যদি প্রশ্নের জায়গা রাখতাম, তাহলে প্রতিদিন আমাদের এই সাপোর্ট নাম্বারে শত শত প্রশ্ন আসতো। কিন্তু আলহামদুলিল্লাহ, এই সাপোর্ট নাম্বারে মাসের পর মাস চলে যায়, কোনো প্রশ্ন আসে না। এটা আমাদের একটা সার্থকতা আমরা বলতে পারি। এখন পর্যন্ত কয়েকশো স্টুডেন্ট আমাদের এই রেকর্ড কোর্সে ভর্তি হয়েছেন। মাসের পর মাস চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, এই নাম্বারে প্রশ্ন আসে না। কারণ আমি বিশ্বাস করি আপনারা যারা মনোযোগ দিয়ে ক্লাস করেন, ক্লাসের মধ্যে আপনার কি প্রশ্ন আছে সেটা ক্লাসের মধ্যে আপনি উত্তরটা পেয়ে যান। তারপরেও যারা টুকটাক এখানে প্রশ্ন করেন, আমি অনেক সময় দেখা যায় যে আমি ভয়েসেই তাকে উত্তরটা দিয়ে দিই। আমাদের এই লাইভ প্রশ্নোত্তর পর্ব মাসে একবার হবে, এবং এটা 1 থেকে 1.5 ঘন্টার মতো হবে। তো যদি প্রশ্নই না আসে, তাহলে লাইভ প্রশ্নোত্তরটা পর্ব হবে কিভাবে, তাই না? তো যাক, তারপরেও এখন থেকে আমি প্রতি মাসে আপনাদের প্রশ্ন আসুক বা না আসুক, ইনশাল্লাহ মাসে একবার লাইভে আপনাদের সাথে আমার দেখা হবে প্রত্যেক মাসে, আপনাদের প্রশ্ন আসুক বা না আসুক। কারণ আমি মনে করি যে আপনাদের সাথে এই কানেকশনটা আমার রাখা দরকার। হ্যাঁ, শুধু সবসময় পড়ালেখা নিয়ে কথা বলতে হবে ব্যাপারটা তা না। আপনারা হয়তো এটাও জানেন যে আমি ক্লাসের মাঝখানে আমি অনেক সময় জীবন ঘনিষ্ঠ জ্ঞানমূলক কথা বার্তা বলতে পছন্দ করি। তো যদি আমাদের প্রশ্ন নিয়ে আলোচনা করা না থাকে, আমরা প্রয়োজনে আমরা ইফেক্টিভ কিছু নিয়ে কথা বলতে পারি। হ্যাঁ, আমাদের নানামুখী সমস্যা বর্তমানে এই 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 দুনিয়ায়, হ্যাঁ, আমরা সেগুলো নিয়ে কথা বলতে পারি। ইনশাল্লাহ আলোচনার মাধ্যমে অনেক কিছু আপনারা জানতে পারবেন। আপনারা নিশ্চয় জানেন যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, এবং আমি প্রচুর পরিমাণে বই পুস্তক পড়ি। আমার এই রুমে প্রায় 300+ বই আছে, এবং আমি প্রত্যেক দিন 1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা করে বই পড়ার চেষ্টা করি। তো আপনারা যদি আমার সাথে মানে জীবনের কোনো একটা টপিক নিয়ে কথা বলেন, আশা করি সেখান থেকে অনেক সমাধান পাবেন। আপনারা জানেন না, যারা লাইভ ক্লাস করে আমাদের কাছে, তারা কিন্তু মানে আমার কাছে এরকম অনেক ব্যক্তিগত প্রশ্ন করে তারা তাদের সেই প্রশ্নের সমাধান পেয়েছেন। তো যাক, কথা হচ্ছে এটাই যে আমাদের লাইভ প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন থাকুক বা না থাকুক, আমরা মাসে একবার আসবো। আশা করি এই পার্টটা বুঝতে পেরেছেন। তো এই পর্যায়ে আসি আমাদের আজকের সেশনের মূল পর্বে। আপনারা আহ, বেশ কয়েকজন স্টুডেন্ট প্রশ্ন করেছেন, আমি এক এক করে হচ্ছে আপনাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো মজার ব্যাপার হচ্ছে, আপনারা যারা প্রশ্ন করেছেন, বিশ্বাস করেন প্রত্যেকটা প্রশ্ন উত্তর ক্লাসে দেওয়া আছে। আমি যখন প্রশ্নগুলো রিভিউ করতেছিলাম, আমি হাসতেছিলাম যে এগুলো কি প্রশ্ন করছে। একটা প্রশ্ন পাইনি যেটা ক্লাসে আলোচনা হয়নি। তারপরেও প্রশ্নগুলো কেন আসলো? হয়তো আপনার মনোযোগের কমতি ছিল বা আপনার বোঝার কমতি ছিল। হ্যাঁ, আজকে যখন আমি আলোচনা করবো আপনি বুঝতে পারবেন যে আরে আসলেই তো, এটা তো ক্লাসে বলা হয়েছে। সমস্যা নাই, আপনাদের বোঝার কমতি থাকতেই পারে। হ্যাঁ,
এটা এটা কোনো সমস্যা না। তো এটাও আমরা সমাধান করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। তবে আপনাদেরকে একটা কথা বলি, যেটা আমি শুরুতেই বলছিলাম, যারা প্রশ্ন করেছেন, আমি যখন আপনাদের রোল নাম্বার ধরে ডাকবো, আপনারা দয়া করে মানে হাতটা তুলবেন। আপনি যে আসেন ক্লাসে আমাকে বুঝতে হবে, কারণ আপনাকে নিয়েই আমার প্রশ্ন উত্তর পর্বটা সলভ করতে হবে, ঠিক আছে। তো এখানে খুব বেশি একটা প্রশ্ন আসে নাই, ছয় ছয় সাতজন প্রশ্ন করেছেন। তো আমি এক এক করে আমি হচ্ছে প্রশ্নগুলো অ্যান্সার দেই, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে আমি ডাকবো, সিরিয়াল কিছু ওলট পালট হতে পারে, সমস্যা নেই। যারা প্রশ্ন করেছেন সবার প্রশ্ন এখানে আলাদা করে লিস্ট করা আছে, সমস্যা নেই। প্রথমে 193 রোল নাম্বার যিনি আছেন, মাসুদ খান, উনি একটু আনমিউট করবেন প্লিজ। একটু হাত তুলবেন প্রথমে। আপনাকে দেখতে পাচ্ছি না, কারণ আপনাকে দেখলে আমি আপনাকে আনমিউট করার পারমিশন দিব। মাসুদ খান 193 রোল নাম্বার, একটু হাত তুলতে হবে প্রথমে আপনাকে। এখানে এই ক্লাসে বর্তমানে 72 জন স্টুডেন্ট আছেন। হ্যাঁ, তো 72 জন স্টুডেন্টের ভিতর থেকে প্রথমে আমি মানে যারা প্রশ্ন করেছেন আমি ডাকছি 193। এই যে এই কথাটাই কিন্তু আমি প্রথমে বলতেছিলাম, আপনি প্রশ্ন করে যদি লাইভে উপস্থিত না থাকেন, তাহলে আমি কার সাথে এই প্রশ্নটা নিয়ে আমি কার সাথে আলোচনা করব? যিনি প্রশ্ন করছেন উনি ক্লাসে নাই, তাহলে আমি কার সাথে আলোচনা করব? আচ্ছা ঠিক আছে, উনি যেহেতু নাই, হাত না তুললে তো আমি আপনাকে আনমিউট করার সুযোগ দিব না, কারণ যদি আমি আনমিউট করার অপশনটা সবার জন্য ওপেন করি, তাহলে এটা মাছের বাজার হয়ে যাবে ভাই। এগুলো আমাদের নতুন অভিজ্ঞতা না, আমরা 5-6 বছর ধরে এইসব লাইভ ক্লাস করাচ্ছি। আমাদের এখান থেকে লাইভ ক্লাসের অপশনটা বন্ধ আছে, আপনাকে হাত তুলতে হবে আগে, তারপরে আমি আপনাকে সুযোগ দিব। আচ্ছা, তো ইনি হাত তুলেননি, উনি কিন্তু অনলাইনে ছিল দেখলাম। আচ্ছা যাক, তো ওনার প্রশ্নটা আমি আরেকবার শুনবো, শুনে আমি হচ্ছে অ্যান্সারটা আপনার মানে দিচ্ছি। আমার একটা প্রশ্ন, ঠিক আছে স্যার, আমি তো তার ক্লাসে জয়েন করতে পারবো, কিন্তু স্যার আমার একটা প্রশ্ন, যদি মানে তিনটে কনসোনেন্ট থাকে, ঠিক আছে স্যার, তিনটে কনসোনেন্ট থাকে, একটা ভাওয়েল থাকে, অনেক ক্ষেত্রে অনেক শব্দতে, বুঝছেন? তো ওই মুহূর্তে আমরা কি করবো? আমি মাজুদ স্যার বলছে যে বাংলা টিপসে বলছিল যে দুইটা কনসোনেন্ট থাকলে ভেঙে দিতে হবে, কিন্তু যদি বাউল ব্ল্যান্ডিং থাকে, ঠিক আছে, বাউল ব্ল্যান্ডিং থাকলে আমরা কিভাবে স্যার ভাঙবো এটাকে? ঠিক আছে স্যার, এটা আমার একটা প্রশ্ন স্যার, বুঝছেন? আচ্ছা, ওনার প্রশ্নটা আমি বুঝে বলি উনি কি বলছে। উনি বলছে যে আমি একটা ক্লাসে বলেছিলাম কনসোনেন্ট সিলেবল ডিভিশন প্যাটার্নে, একটা ক্লাসে বলেছিলাম যে যদি দুইটা কনসোনেন্ট থাকে এবং দুই পাশে যদি দুইটা ভাওয়াল থাকে তাহলে মাঝ বরাবর কেটে দিতে হয়। হ্যাঁ, এই প্রশ্নটা আমি করেছিলাম, সরি এটা আমি পড়িয়েছিলাম। তো উনি প্রশ্ন করেছে যদি তিনটা কনসোনেন্ট থাকে তাহলে কি হবে। এটার উত্তর কিন্তু আমি ক্লাসে দিয়েছি। তিনটা কনসোনেন্ট থাকলে কি হবে এটার উত্তর আমি ক্লাসে দিয়েছি। তো আমি স্ক্রিন শেয়ার অন করে ব্যাপারটাকে একটু মানে আরেকটু ক্লিয়ার করি আপনাদেরকে, খেয়াল করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা আমার স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, হ্যাঁ। আচ্ছা খেয়াল করেন, তো এই ভাইয়া প্রশ্ন করেছে 193 নাম্বার রোল, উনি প্রশ্ন করেছে যদি তিনটা কনসোনেন্ট একসাথে থাকে তাহলে কি হবে। আমরা এরকমটা বলেছিলাম, যদি দুইটা কনসোনেন্ট পাশাপাশি থাকে এবং দুইটা ভাওয়াল থাকে তাহলে মাঝ বরাবর কেটে দিতে হয়। যেমন একটা শব্দ ল্যাপটপ, LAP, আর তারপর হচ্ছে TOP, ল্যাপটপ। এই ল্যাপটপ শব্দের মধ্যে পি একটা কনসোনেন্ট, টি একটা কনসোনেন্ট, এ একটা ভাওয়াল, ও একটা ভাওয়াল, তো মাঝ বরাবর কেটে দিতে হয়। এটা আমরা সিলেবল ডিভিশন প্যাটার্নে বলেছিলাম। তো এটা একটা অংশ, এটা একটা অংশ, ল্যাপটপ। তো ওনার কথা হচ্ছে যদি মাঝখানে তিনটা কনসোনেন্ট থাকে, CCC, তিনটা কনসোনেন্ট যদি থাকে তাহলে কিভাবে হবে। আপনারা খেয়াল করে দেখেন, এটার উত্তর আমি দিছি। হ্যাঁ, কিভাবে দিছি আমি বলি। যখন তিনটা কনসোনেন্ট থাকবে আপনি অবশ্যই দেখবেন যে হয়তো কোনো না কোনো এক পাশে ব্লেন্ড আছে, নয়তো ডাইগ্রাফস আছে। যেমন একটা উদাহরণ দেখেন, ডলফিন। ডলফিন উদাহরণ দেখেন, ডলফিন, হ্যাঁ, DOLPHIN, ডলফিন শব্দটা একটু খেয়াল করেন। ডলফিন শব্দের মধ্যে এল একটা কনসোনেন্ট, তো আমি সি লিখলাম। পি একটা কনসোনেন্ট, সি লিখলাম। এইচ একটা কনসোনেন্ট, সি লিখলাম। আর ও হচ্ছে ভাওয়াল, ভি লিখলাম। আই হচ্ছে ভাওয়াল, ভি লিখলাম। অর্থাৎ এখানে তিনটা কনসোনেন্ট আছে। তো এই ভাইয়ের প্রশ্ন হচ্ছে যদি তিনটা কনসোনেন্ট পাশাপাশি থাকলে তাহলে কিভাবে কাটবো। ওই সিলেবল ডিভিশন প্যাটার্নের ক্লাস আমি স্পষ্ট করে বলেছি, একটু ক্লাসটা দেখে নিন ভাই। হ্যাঁ, উত্তর ক্লাসে দেওয়া আছে, তারপর আমি আবার দিচ্ছি। যে যদি কখনো দেখেন তিনটা কনসোনেন্ট, শুধু তিনটা না, যদি আরো বেশি কনসোনেন্ট দেখেন, তাহলে অবশ্যই দেখবেন কোনো না কোনো পাশ ব্লেন্ড অথবা ডায়াগ্রাফস হবে। তো এখানে PH কিন্তু ডায়াগ্রাফস, PH এর উচ্চারণ ফ এর মতো, আপনারা জানেন। PH উচ্চারণ কিসের মতো? এফ এর মতো আর কি, PH এর উচ্চারণ হচ্ছে এফ এর মতো। তো যদিও এটা দুইটা কনসোনেন্ট, কিন্তু আলটিমেট এটা একটা কনসোনেন্টের জায়গা দখল করে থাকবে, একটা কনসোনেন্টের জায়গা দখল করে থাকবে। অর্থাৎ এখানে এল একটা কনসোনেন্ট, আর পি এবং এইচ মিলে একটা কনসোনেন্টের জায়গা দখল করে আছে। তাহলে ব্যাপারটা সোজা হয়ে গেল না? তাহলে পি এবং এইচ যদি একটা কনসোনেন্টের জায়গা দখল করে, তাহলে আমার ভাগ হবে এই বরাবর। তো এই বরাবর যদি ভাগ হয়, তাহলে প্রথম অংশের উচ্চারণ ডল,
পরের অংশের উচ্চারণ ফিন। এই তো, এটাই তো নিয়ম। আপনাকে একটু কমন সেন্স খাটাইতে হবে যে এই যে তিনটা কনসোনেন্ট পাশাপাশি আসতেছে, তো এখানে কি কোনো ব্লেন্ড বা ডায়াগ্রাফস আছে কিনা, এটা আপনাকে খেয়াল করতে হবে। এটা যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি কাটতে পারবেন। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। আবার এমনও হইতে পারে যে এই দুইটা মিলে ডায়াগ্রাফ বা ব্লেন্ড হইতে পারে, তাই না? আপনাকে একটু মাথা খাটাইতে হবে। আপনি ওই সিলেবাল ডিভিশনের প্যাটার্ন প্যাটার্নের ক্লাসটা আপনি বিস্তারিত দেখেন, এটা আলোচনা করা আছে। যাক, ওনার প্রথম প্রশ্নটা ছিল এটা। আর দ্বিতীয় প্রশ্ন কি ছিল? তখন আমরা কি করবো? আমার স্যার বলছে যে বাংলা টিপসে বলছিল যে দুইটা কনসোনেন্ট থাকলে ভেঙে দিতে হবে, কিন্তু আমাদের বাউল ব্ল্যান্ডিং থাকে, ঠিক আছে? বাউল ব্ল্যান্ডিং থাকলে আমরা কি করবো স্যার, বাংলা এটাকে। আর উনি একটা শব্দ উচ্চারণ করছে, হ্যাঁ, ভাওয়াল ব্লেন্ডিং। ভাওয়াল ব্লেন্ডিং নামে উনি একটা শব্দ উচ্চারণ করছে, আমি আবারও বলি, ভাওয়াল ভাওয়াল ব্লেন্ডিং। ব্লেন্ডিং, উনি এই শব্দটা উচ্চারণ করছে। উনি যে এই শব্দটা উচ্চারণ করছে এর কারণে ওনাকে আমি জরিমানা করব। আমি ওনার সাথে আমি যখন কথা বলবো ওনাকে বলবো যে ভাই আপনাকে আমি জরিমানা করতেছি। কেন আপনাকে বলি শুনেন। আপনারা যারা এই কোর্সটা করতেছেন, আমি কোনো একটা ক্লাসে আপনাদেরকে একটা কথা বলছিলাম যে যতদিন আপনি আমার ক্লাস করবেন ততদিন ইউটিউবে অন্য কোনো ক্লাস দেখা নিষেধ। কারণ আমার পড়ানোর স্টাইল আর ইউটিউবে যেসব ক্লাস আছে ওইসব পড়ানোর স্টাইল আলাদা। হ্যাঁ, আমি যেভাবে পড়াই ভাই এই দিকে ভরসা রাখেন। আপনারা এটা জানেন যে আমি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট। হ্যাঁ, অনেক কিছুর পরে আপনাদেরকে পড়াইতে আসছি। যদি ভরসা রাখতেই হয় আমাদের উপর ভরসা রেখেন। বুঝছেন, আমরা যে লেসনগুলো দিচ্ছি এগুলো অন্য কোথাও পাবেন না। তো আমি তো আপনাকে কোনোদিন ভাওয়াল ব্লেন্ডিং নামে কিছু পড়াই নাই। ভাওয়াল ব্লেন্ডিং এই শব্দটা আমার কোনো ক্লাসে আপনারা শুনছেন? আমি বলছি কনসোনেন্ট ব্লেন্ডিং এর কথা বলছি। আমি ভাওয়াল ব্লেন্ডিং বলে তো আদৌ কোনো শব্দ আপনাদের সামনে উচ্চারণ করি নাই। তাহলে এই ভাই বলতেছে ভাওয়াল ব্লেন্ডিং হলে কি হবে? আরে ভাই, আমি তো এই টপিকে আপনাকে পড়াই নাই, মানে এই টপিকের শব্দ উচ্চারণই করি নাই। তাহলে আপনি এই প্রশ্নটা কোত্থেকে পাইলেন? কোত্থেকে পাইছে আমি বলি, ওই যে ইউটিউবে 10 রকম ক্লাস দেখে, হ্যাঁ, যেগুলোর কোনো আগা মাথা নাই, কোনো ভালো রিসার্চ নাই। আরে ভাই, আপনারা দেখেন আপনাদেরকে একটা ক্লাস করে 1.5 ঘন্টায়, কিন্তু এই ক্লাসের পিছনে কত লম্বা রিসার্চ। হ্যাঁ, 2021 সাল থেকে আমরা এই রিডিং কোর্স থেকে ডেভেলপ করে আসছি। প্রথমবার আপনাদেরকে একটা কথা বলি, কথাটা বলি আপনাকে, এইটা না বললে বুঝবেন না। আচ্ছা, এটা এখানে থাকুক। ধরেন আপনাদেরকে যে আমি 36 36 না, ধরেন 32 নাম্বার ক্লাসটা করাইছি। 32 নাম্বার ক্লাসটা কত কত ঘন্টার ছিল? ধরেন 1 ঘন্টা 20 মিনিটের ছিল। কিন্তু আপনারা কি জানেন এই 32 নাম্বার ক্লাসটা বানাইতে আমার 30 থেকে 40 ঘন্টা টাইম লাগছে। টানা 5 দিন 6 দিন কাজ করার পরে একটা ক্লাস আমি রেডি করছি। যে ক্লাস আপনাদেরকে আমি 1 ঘন্টায় নিছি, সেই ক্লাস বানাইতে আমার 30 ঘন্টা 40 ঘন্টা লাগছে। এবং এমনও ক্লাস আছে আমার 70 ঘন্টা লাগছে। আমি 7 দিন ধরে একটা ক্লাসই বানাইছি। কারণ কি জানেন? কারণ এই রিডিং এর কোর্স বাংলাদেশে আমরাই প্রথম নিয়ে আসছি। এটা কোনো রেডিমেড কোর্স না যে আমরা কোনো একটা বই থেকে আপনাদেরকে লাইন বাই লাইন পড়াচ্ছি, এরকম না। এখানে প্রত্যেকটা জিনিস আমি রিসার্চের পর রিসার্চ করে বই পুস্তক ঘেটে, গুগল ঘেটে, মানে আপনার বিশ্বের বড় বড় স্যারদের লেকচার ঘেটে তারপরে কি আপনাদের ক্লাস নিছি। তো না জেনে না, এমনি এমনি না। এবং ক্লাস নেওয়ার ক্ষেত্রে আমি সেভাবেই ক্লাস নিয়েছি যাতে করে আপনারা সহজে বুঝেন। হ্যাঁ, অনেক টার্ম আছে রিডিং এর যেগুলো আমি আপনাদের সামনে উচ্চারণই করি নাই। হ্যাঁ, যেমন আপনার ভাওয়াল ডিপথং, মনোপথং, কিছু টার্ম আছে এগুলো আপনাদের সামনে উচ্চারণ করি নাই, কিন্তু এগুলো কিন্তু শিখাইছি আপনাদেরকে। আমি আমার কৌশলে শিখাইছি। সো আমার উপরে ভরসা রাখেন। ওই ইউটিউবে কিছু একটা শুনছেন ওইটা এসে আমার এখানে ঝাইরেন না প্লিজ। ভাওয়াল ব্লেন্ডিং হয় না, বুঝছেন? এই যে যে জিনিসটা আমরা আমাদের কোর্সে সাফিক্স প্রিফিক্স নামে শেখাচ্ছি, এটা ইউটিউবে অনেক জায়গায় দেখবেন ওয়ার্ড প্যাটার্ন দিয়ে শেখায়। ওয়ার্ড প্যাটার্ন দিয়ে শেখায়। আরে ভাই, ওগুলো তো সাফিক্স প্রিফিক্স, হ্যাঁ ওয়ার্ড প্যাটার্ন আছে, কিন্তু সাফিক্স প্রিফিক্স এর খবর নাই, গণহারা ওয়ার্ড প্যাটার্ন ওয়ার্ড প্যাটার্ন। তো যাই হোক, আহ 193 মাসুদ খান, আপনি ক্লাসে নাই, আপনার উদ্দেশ্যে বলছি ভাওয়াল ব্লেন্ডিং নামে কোনো কিছু আমরা শিখাই নাই। তবে ভাওয়াল ব্লেন্ডিং ব্যাপারটা কি আপনাদেরকে একটু
চেনাই। ভাওয়াল ব্লেন্ডিং যেটা হচ্ছে ডাবল ভাওয়াল আর কি, ডাবল ভাওয়াল। আমরা সেকশন 5-এ ডাবল ভাওয়াল পড়ছি না? যেমন ধরুন এ আই, এ আই মিলে এ, মানে লং সাউন্ড, এ লং সাউন্ড, এখানে দুইটা ভাওয়াল না, এটাকে অনেকে ডাবল ভাওয়াল ব্লেন্ডিং বলে। আপনারা অনেক ইউটিউব চ্যানেলে এই জিনিসটাকেই কি নামে শুনবেন? ভাওয়াল ব্লেন্ডিং নামে শুনবেন। অনেকে ভাওয়াল ব্লেন্ডিং বলে, অনেকে ডাবল ভাওয়াল বলে, যে যেভাবে বলে আর কি। তবে আমি সহজে বলি কি ভাই, এটা ডাবল ভাওয়াল হিসেবে ধরেন, এবং এটার উচ্চারণ হচ্ছে এই, যেভাবে আপনি বুঝেন এইভাবে বোঝানোর চেষ্টা করছি। তো যাই হোক, আর আরেকটা জিনিস আমরা দেখাইছিলাম যে সিলেবল ডিভিশনের প্যাটার্নের মধ্যে যে যদি দুইটা ভাওয়াল একসাথে থাকে তাহলে মাঝখান দিয়ে কেটে দিতে হয়, তাই না? যেমন একটা উদাহরণ ছিল এরকম, LION, লায়ন। এই লায়ন শব্দের মধ্যে আই একটা ভাওয়াল, ও একটা ভাওয়াল, তো দুইটা ভাওয়ালের মাঝ বরাবর কেটে দিলে তাহলে লায়ন, লায়ন, লায়ন মানে হচ্ছে সিংহ। তো এটাকে আমরা কাটা দেখাইছি। তবে দুটা ভাওয়াল থাকলেই আপনি চোখ বন্ধ করে কেটে দিয়েন না। কারণ কি জানেন? কারণ সেকশন 5-এ আমরা অনেক জোড়া ভাওয়াল পড়ছি যেগুলো কাটার অধিকার আপনার নাই। যেমন ধরেন আপনি একটা শব্দ দেখেন এম, আচ্ছা নীল কালি দিয়ে লিখি, খেয়াল করেন। যেমন দেখেন MAIN, এই শব্দের উচ্চারণ কি? মেইন। এখন আপনি যদি মুখস্থ বিদ্যা প্রয়োগ করেন যে ভাই এখানে একটা ভাওয়াল, এখানে একটা ভাওয়াল, এইবারে বল কেটে দেই, তাহলে কি হবে? হবে না। আপনাকে অবশ্যই মানে দুইটা ভাওয়ালের মাঝখান দিয়ে কাটার আগে এটা মাথায় রাখতে হবে যে এটা কি সেকশন 5-এর কোনো জোড়া ভাওয়ালের মধ্যে আছে কিনা। বুঝতে পারছেন? যে আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, একটা প্রশ্ন গেল। ওকে, এবার নেক্সট নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট, আপনারা মেসেজ করবেন যে ভাই আমার একটা প্রশ্ন আছে, সমস্যা নেই, হ্যাঁ? এমন না যে খালি আগেরটাই উত্তর দিব। যদি রানিং কোনো কোশ্চেন থাকে সেটা আপনি বলতে পারেন। লাইভের উদ্দেশ্য হচ্ছে আপনাদের মনের সব কনফিউশন দূর করা, এটা হচ্ছে লাইভের উদ্দেশ্য। আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখি উনি কি করছে। আসসালামু আলাইকুম স্যার। এর আগে সিলেবাস ক্লাসে যেটা করেছিলাম, ক্লোজ সিলেবাসে ভাওয়াল মানে শর্ট সাউন্ড, তো এখানে ক্লোজ সিলেবাসে ভাওয়ালের কনসোনেন্ট আছে। তো এটা বইয়ে মিলিয়ে এটার মধ্যে আপনার তো অ হওয়ার কথা ছিল না, ও সাউন্ড, সেটা তো মানে বুঝতে পারছিলাম। শর্ট সাউন্ড হওয়ার কথা, এখানে ও সাউন্ড হচ্ছে আর এইটি লড হওয়ার কথা। আচ্ছা যাক, ওনার প্রশ্নটা আমি আপনাদেরকে বুঝায় বলি। 117 কি ক্লাসে আছেন? থাকলে হাত তুলেন, আমি নাম সহ বলছি, অনেকে তো রোল নাম্বার ভুলে যান। তাজুল শেখ, ইন্ডিয়ায় থাকেন তাজুল, সরি তাজুল না, তফিজুল শেখ, সরি। কিছু প্রশ্ন করলে তো হবে না ভাইয়া। একজন বলতেছেন স্যার আমার কিছু প্রশ্ন আছে, আপনি পরবর্তী এই যে 12 নাম্বার রোল যিনি আছেন, আমাদের লাইভে প্রশ্ন করার কিছু নিয়ম আছে। প্রথমত আপনাকে প্রশ্নটা জমা দিতে হবে। হ্যাঁ, জমা দিতে হবে। যেমন আমি গ্রুপে বলেছিলাম যে আপনারা জমা দিয়েন, জমা দিবেন, এখান থেকে প্রশ্ন ডেকে আমি আপনাদেরকে উত্তর দিব। কিন্তু ইনস্ট্যান্ট যদি অনেক প্রশ্ন করতে চান সেটা হবে না। আপনি যে টপিকের উপরে কথা হবে সেটার উপরে কিছু কমপ্লিমেন্টারি কোশ্চেন করতে পারেন, কিন্তু অনেক প্রশ্ন থাকলে আপনাকে পরবর্তী সেশনে আসতে হবে। হ্যাঁ। আচ্ছা, এই তো মাশাল্লাহ, 117 উনি ক্লাসে রয়েছেন। তো আমরা ওনার সাথে আমরা লাইভে আলোচনা করি। 12 রোল নাম্বার যিনি আছেন দয়া করে পরবর্তী সেশনের জন্য অপেক্ষা করবেন আপনি। আচ্ছা, 117 আনমিউট করেন। আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, হ্যাঁ? যে আনমিউট হয়ে গেছে, জি। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটা ছিল যে উনি একটা উদাহরণ দিয়েছেন, এই ভাইয়ের প্রশ্নটা আমি ব্যাখ্যা করছি। উনি বলেছেন যে ROAD, হ্যাঁ? তো এখানে এটা কোন সিলেবল? মানে আমরা ওই যে সিলেবলের যে অনেক প্রকার পড়েছিলাম, একটা প্রকার এমন ছিল যে ক্লোজ সিলেবলে ভাওয়াল শর্ট সাউন্ড দেয়। ক্লোজ সিলেবল কাকে বলে? ভাওয়ালের পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে সেটাকে ক্লোজ সিলেবল বলে। আবারও বলি, সবাই মনোযোগ দিয়ে শুনেন। ভাওয়ালের পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে সেটাকে ক্লোজ সিলেবল বলে। ঠিক আছে? তো ওনার প্রশ্ন হচ্ছে যে এটা তো ভাওয়াল, এটা ভাওয়াল এবং এরপরে তো ডি একটা কনসোনেন্ট, তাহলে এটা শর্ট সাউন্ড কেন দিচ্ছে না? শর্ট সাউন্ড না দিয়ে কেন এই দুটা মিলে ও সাউন্ড দিচ্ছে? এটাই ওনার প্রশ্ন, ঠিক কিনা ভাই? ঠিক 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 স্যার। আচ্ছা, এটাই ওনার প্রশ্ন। এটার উত্তর হচ্ছে কি জানেন? অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটা হচ্ছে উত্তর। আপনি মুদ্রার এক পিঠ দেখলেন, আরেক পিঠ যদি না দেখেন তাহলে হবে না।
আপনি শুধু ক্লোজ সিলেবলটা মনে রাখছেন, কিন্তু ডাবল ভাউল সিলেবল বলে কিছু একটা আছে, এটা কি আপনার মনে আছে? না, ডাবল ভাউল এটা মনে সিলেবল কাকে বলে? আছে কিন্তু ডাবল ভাউল সিলেবল কাকে বলে আমরা বলছি, যদি দুটা ভাউল পাশাপাশি থাকে তাহলে সেটাকে ডাবল ভাউল সিলেবল বলে। তো ক্লোজ সিলেবলের চেয়ে ডাবল ভাউল জি সিলেবল বেশি শক্তিশালী। এখানে মনে রাখেন, বাপের উপর বাপ আছে, তার উপর বাপ আছে, ঠিক কিনা বলেন? ঠিক বাবার ঠিক উপর ঠিক। বাপ আছে, তার উপর বাপ আছে। আমার বাবা যে, উনি বাবা, তার বাবা হলো দাদা, তার বাবা হলো জ্যাঠো। তো বাবার উপর বাবা আছে, তার উপর বাবা আছে। এটা ঠিক আছে যে ভাওয়ালের উপরে কনসোনেন্ট থাকলে সেটা ক্লোজ সিলেবল, কিন্তু ভাই এখানে তো দুটা ভাওয়াল আছে। তো এই কারণে আপনি এটাকে আর ক্লোজ সিলেবলে নিতে পারবেন না, কারণ ক্লোজ সিলেবল হচ্ছে পাওয়ারফুল হচ্ছে এই সিলেবল। ক্লোজ সিলেবল হচ্ছে পাওয়ারফুল কি, ও, এই ডাবল ভাওয়াল সিলেবল। বুঝতে পেরেছেন? হ্যাঁ এটা, হ্যাঁ বুঝতে পেরেছি। মানে আমার তো মানে সবগুলো ক্লাস করা নাই স্যার। এবার আমি তো আগের এটা মানে আমি আগের ক্লাসগুলো তো করিনি। আমি 28 30 29 অব্দি করেছি। এবার ওই জন্য আমি 28-এর নিচে 29 নাম্বার ক্লাসের এটা মানে এটা এই তো বুঝতে পারিনি, দেখছেন, এই জন্য এই যে প্রশ্নটা দেখছেন, আপনারা করেছিলাম শুনে যেটা। রাখেন, উনি নিজেই স্বীকার করলো যে উনি সব ক্লাস করেন। আমি বললাম না প্রথমে যে এমন কোনো টপিক নাই যেটা আমি ক্লাসে না আলো, আপনার যে কোশ্চেন করতেছেন এগুলো ক্লাসে আছে। হ্যাঁ বলেন। না না, আমি দেখুন স্যার, আমি মানে আমার ইন্ডিয়াতে এখন কি সিচুয়েশন সেটা বুঝতে পারছেন। আমি হোয়াটসঅ্যাপের গ্রুপে আমি স্যারকে আপনার যে ক্লাস মানে বিস্তারিত যে মানে হেল্পলাইন এ দিয়েছেন, ওটাতে আমি বিস্তারিত আমি জানিয়েছি আমাদের মানে সিচুয়েশনটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সেই ভাইয়া, অনুযায়ী আমি আমি করতে বুঝতে পারিনি, পেরেছি, দুঃখিত। কোনো সমস্যা নাই। যাক, আপনি অ্যান্সার পেয়েছেন তো নাকি? জি জি অ্যান্সার, পেয়েছি। আচ্ছা অ্যান্সার পেয়েছেন, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। তো এখন কথা হচ্ছে এটাই ভাই, আপনারা যদি ক্লাস নিয়মিত করেন ইনশাল্লাহ তাহলে আর প্রশ্ন থাকবে না। এই কারণেই তো প্রশ্ন আসে না, এবং এটা আমাদের একটা আনন্দের বিষয় যে স্টুডেন্টরা প্রশ্ন করে না। হ্যাঁ, জায়গা থাকলে প্রশ্ন করতো। ওকে নেক্সট, তারপরে চলে যাই আমরা। তারপরে 237 আছেন নাকি ভাই? 237 আলামিন, সৌদি আরবে থাকেন। উনি ভাইকে আছেন? ভাইয়া, আমি যাদেরকে ডাকতেছি তার বাইরে যদি কেউ প্রশ্ন করতে চান, হাত তুলে আমি পারমিশন দিব না, আপনাকে মেসেজ করতে হবে। কারণ অনেক সময় ভুলেও হাত তুলে ফেলেন অনেকে। এইভাবে ভাই পারমিশন পাওয়া যাবে না ভাইয়া, সরি। আমি একটু শৃঙ্খলা মেনে, মানে ক্লাস নাই তো, আপনি মেসেজ করতে হবে আগে আপনাকে। আচ্ছা আলামিন ভাই, উনি আজকে লাইভে নাই। উনি মানে জানিয়েছে উনি লাইভে থাকতে পারবে না। উনি রিকোয়েস্ট করেছে আমি যেন ক্লাসটা, মানে ক্লাসের জন্য আলোচনাটা করি। আচ্ছা আলামিন ভাইয়ের প্রশ্নটা আমি পড়ি, উনি কি লিখছে। আচ্ছা, ওনার প্রশ্ন লম্বা, আমি সংক্ষেপে বলি। ওনার কথা হচ্ছে, ওনার প্রশ্ন সারাংশ হচ্ছে এটা। হ্যাঁ, সারাংশ হচ্ছে এটা যে ধরেন, ধরেন বিএল একটা কনসোনেন্ট ব্লেন্ড, এখানে এল এর সাথে কনসোনেন্ট ব্লেন্ড হয়েছে, রাইট? আবার একটা কনসোনেন্ট ব্লেন্ড ধরেন, যেমন এলটি, এলটি একটা কনসোনেন্ট ব্লেন্ড, এখানেও এল এর সাথে কনসোনেন্ট ব্লেন্ড হয়েছে। তো দেখা যাচ্ছে এখানে এল আছে 2 নাম্বার সিরিয়ালে, আবার এখানে এল আছে 1 নাম্বার সিরিয়ালে। তো ওনার প্রশ্ন হচ্ছে যে আমি বুঝবো কিভাবে যে কখন কোন কনসোনেন্ট শুরুতে থাকবে শেষে থাকবে? এটা একটা প্রশ্ন হতেই পারে যে ভাই এখানে তো লাস্টে, তো এখানেও তো লাস্টে থাকার কথা ছিল, তো শুরুতে কেন? এটা কেমনে বুঝবো? সহজ উত্তর দেই, শুনেন। মোট কথা হচ্ছে আপনাকে 30টা কনসোনেন্ট ব্লেন্ড আয়ত্ত করতে হবে, এটা হচ্ছে আসল কথা। আপনাকে যেভাবেই হোক 30টা কনসোনেন্ট ব্লেন্ড আয়ত্ত করতে হবে, এটাই মূল কথা। আর এই 30টা কনসোনেন্ট ব্লেন্ড আয়ত্ত করানোর জন্য আমি জাস্ট একটা পদ্ধতি আপনাদেরকে বের করছি যে ভাই এইভাবে এইভাবে আমরা আগাবো, এটাই, আর কিচ্ছু না। এমন কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে এল শুরুতেই থাকবে বা এল লাস্টে থাকবে, বা এই লেটার শুরুতে থাকবে এই লেটার শেষে থাকবে, এমন কোনো ধরাবাঁধা নিয়ম নাই। আপনার কাজ হচ্ছে এক থেকে সিরিয়াল করে, এক দুই, তারপর হচ্ছে তিন, হ্যাঁ, চার, এইভাবে সিরিয়াল করে 32টা কনসোনেন্ট ব্লেন্ড আয়ত্ত করা, এটাই হচ্ছে আপনার মূল কাজ। এবং আমি কনসোনেন্ট ব্লেন্ডে এই কথাটা বলছি, আমি এই কথা আমি কনসোনেন্ট ব্লেন্ডের ক্লাসে বলছি যে ভাই 30টা 32টা আয়ত্ত করতে হবে। জাস্ট আমরা একটা কৌশল বের করছি যে এল এর সাথে কনসোনেন্ট ব্লেন্ড, আর এর সাথে কনসোনেন্ট ব্লেন্ড, এস এর সাথে, জাস্ট মানে গ্রুপ 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 করে পড়ার জন্য, যাতে আমরা একটু গ্রুপ গ্রুপ করে পড়তে পারি, এর বাইরে অন্য কোনো উদ্দেশ্যই নাই। বুঝতে পারছেন? এবং কনসোনেন্ট ব্লেন্ডের ক্লাস আমি এটাও বলছি যে কনসোনেন্ট ব্লেন্ড নির্ধারিত, আপনি চাইলে জোর করে একটার সাথে আর একটা কনসোনেন্ট জোড়া দিয়ে ব্লেন্ড করতে পারবেন না। যেমন আপনি আর এর সাথে আর একটা কনসোনেন্ট
আপনি আর এর সাথে জোর জোর করে, হ্যাঁ, আপনার ধরেন মানে এস, আপনি জোর করে কনসোনেন্ট ব্লেন্ড করতে পারবে না। না না, ভার্স, সরি, ভার্স এটা আছে। আমি আরেকটা উদাহরণ কি দিতে পারি, দাঁড়ান। আহ দাঁড়ান, আচ্ছা, আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না, খুবই দুঃখিত। মানে আমি বলতে চাচ্ছি এটাই যে আপনি জোর করে, মানে একটার সাথে আরেকটা কনসোনেন্ট জোড়া দিয়ে আপনি ব্লেন্ড করতে পারবেন না। যদি এটাই হইতো, আমি আপনাকে একটা হিসাব বলি, যদি ব্যাপারটা এমনই হইতো যে একটার সাথে একটা জোড়া দিলেই কনসোনেন্ট ব্লেন্ড হয়, তাহলে টোটাল কনসোনেন্ট ব্লেন্ড কয়টা হইতো জানেন? 21 × 21। তাহলে টোটাল কনসোনেন্ট ব্লেন্ড হতো 441টা। ধরেন আপনি আন্দাজে একটার সাথে একটা জোড়া দিতেছেন, ভাই কনসোনেন্ট ব্লেন্ড বানানো আপনার কাজ না। কনসোনেন্ট ব্লেন্ড বানানো হয়ে গেছে, আগেই বানানো হয়ে গেছে, আপনি শুধু আয়ত্ত করবেন। এই আয়ত্তটা করার জন্য আমরা কি করছি, এই সিরিয়ালটা মেনটেন করছি আর কি, যে এস এর সাথে, এল এর সাথে, আর এর সাথে, এর বাইরে কিচ্ছু না। এমন কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে এল শেষে আসছে আগে আসতে পারবে না, এমন কোনো ধরাবাঁধা নিয়ম নাই। তবে হ্যাঁ, এই যে আমরা 30-32টা কনসোনেন্ট ব্লেন্ড পড়ছি, তার মধ্যে কিছু কনসোনেন্ট ব্লেন্ড আছে যেগুলো শুধু শুরুতেই আসে, আবার কিছু আসে শুধু শেষেই আসে। যেমন এলটি একটা কনসোনেন্ট ব্লেন্ড, এলটি, এটা আপনি শুরুতে দেখাইতে পারবেন না, এটা সবসময় শেষেই আসবে। তো এগুলো একটু মনে রাখেন, প্র্যাকটিস করলে অটো মনে থাকবে। বেল্ট, বেল্ট মানে কি? কোমরের বেল্ট, গাড়ির বেল্ট, সিটের বেল্ট, মাথার বেল্ট, তাই না? এই কনসোনেন্ট ব্লেন্ড শুরুতে আসবে না। আবার কিছু কনসোনেন্ট ব্লেন্ড আছে যেগুলো শুরুতেও আসে, শেষেও আসে। এবং মাশাল্লাহ, আমি এগুলো কিন্তু কালার কোডিং করে আপনাদেরকে পড়াইছি। কালার কোডিং বুঝেন? মানে কালার দিয়ে হাইলাইট করছি, সবুজ কালি করছি, নীল কালি করছি, লাল কালি করছি। এই যে দেখেন এগুলো, এখন দেখা যাবে কিনা এখানে ছোট করে, এগুলো আমি করছি। তো আশা করি উত্তর পেয়েছেন, হ্যাঁ? কত কি ভাই নাম? আলামিন ভাই, আশা করি উত্তর পেয়েছেন। ঠিক আছে, এগুলো কোনো ধরাবাঁধা নিয়ম নাই, আপনি জাস্ট আয়ত্ত করবেন, এটা হচ্ছে আসল কথা। যে কোনোটা যে কোনো জায়গায় থাকতে পারে, কনসোনেন্ট ব্লেন্ড আমাদের বানানো কাজ না, বানানো হয়ে গেছে, আমরা জাস্ট সেই অনুযায়ী মানে পড়বো আর কি। আচ্ছা, এবার পরবর্তী কোশ্চেনে যাই, চলেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেন করেছেন রিয়াজ হুসাইন নেকবার ভাই। ওনার রোল নাম্বার হচ্ছে 393। উনি কি ক্লাসে আছেন? সৌদি আরবে থাকেন, সৌদি আরবে থাকেন, লক্ষ্মীপুর বাড়ি। আছেন উনি? ভাই আছেন আপনি? আছেন? 393। এই তো ভাই, ভাইজান আছেন। জি জি জি, ক্লাসে থাকলে তাহলে মনে করেন যে আমরা একটু, যে আপনাকে আনমিউটের রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করবেন প্লিজ। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন স্যার? আচ্ছা, ভালো আছি জি। আপনার প্রশ্ন আমি পড়ি। আপনি লিখেছেন, স্যার আমি প্রিফিক্স সাফিক্স ঠিকভাবে বুঝতে পারছি না, আপনি কি দয়া করে সহজভাবে বুঝিয়ে দিতে পারবেন? সম্ভব হলে কিছু সহজ উদাহরণ দিলেও আমার বুঝতে সুবিধা হতো, ধন্যবাদ ভাইয়া। প্রথম কথা হচ্ছে, আমাদের কোর্সের নাম হচ্ছে রিডিং পড়ার কোর্স। হ্যাঁ, আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা উচ্চারণ আয়ত্ত করাবো। প্রিফিক্স সাফিক্সের অরিজিনাল কাজ হচ্ছে নতুন শব্দ তৈরি করা। প্রিফিক্স সাফিক্সের জি অরিজিনাল স্যার। কাজ কি ভাইয়া? নতুন শব্দ তৈরি করা। প্রিফিক্স শুরুতে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে, আবার সাফিক্স শেষে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে। আমাদের জি এই স্যার। কোর্স কিন্তু ভাই শব্দ তৈরি করার কোর্স না, আমাদের কোর্স হচ্ছে রিডিং পড়ার কোর্স। আমরা জি স্যার। প্রিফিক্স সাফিক্সের উচ্চারণগুলো আপনাদেরকে দেখিয়েছি এই কারণে, যাতে করে এই ধরনের শব্দের উচ্চারণ আপনারা মানে পারেন। হ্যাঁ, দেখলে যেন আপনারা কি মানে পারেন আর কি, এই জন্যই। জি স্যার। যেমন ধরেন একটা উদাহরণ, কমিউনিকেশন। এই যে সন, যে একটা সাফিক্স, হ্যাঁ, জি স্যার। এই সনটা আপনাদেরকে শিখাইছি বলেই তো আপনারা বুঝতে পারতেছেন যে TION এর উচ্চারণ সন, তাই না? জি স্যার। উদ্দেশ্য এটাই যে আপনারা যেন রিডিং পড়তে পারেন। প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে। আমাদের এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে রিডিং পড়া। তো আশা করি আপনি যদি সাফিক্স প্রিফিক্সের উচ্চারণগুলো আয়ত্ত করতে পারেন, তাহলে ওই সমস্ত সাফিক্স প্রিফিক্স দিয়ে গঠিত শব্দগুলো আপনি অনায়াসেই পড়তে পারবেন। তো এখন আপনার প্রশ্নে যদি আমি ডিরেক্ট আসি, যে বুঝতে পারছি না, দয়া করে বুঝিয়ে দিবেন, তাহলে সেক্ষেত্রে বলবো ভাইয়া আপনি একটু নিজে ঘেটে এটাকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করেন। যদি আপনার কিভাবে ওয়ার্ডটা তৈরি হয়, আমি কিন্তু ক্লাসে যথেষ্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর কি, মানে এক একটা প্রিফিক্স বা সাফিক্সের আন্ডারে একটা করে উদাহরণ দেখিয়েছে, রাইট? জি তো স্যার। আপনি, আপনার যদি আরো জানা আগ্রহ থাকে, আপনি একটু নিজ উদ্যোগে ইউটিউব থেকে ঘেটে নিয়ে ইয়া করেন। তবে ওটা রিডিং এর ওকে অংশ স্যার। না। ওকে স্যার। হ্যাঁ, আমার দায়িত্ব হচ্ছে এতটুকু যে আপনারা যেন উচ্চারণটা করতে পারেন, যে TION এর উচ্চারণ যে শন, TURE এর উচ্চারণ যে চার। ভাই আমি তো চাইলে ডিরেক্ট মুখস্থ করাইতে পারতাম, আমি কিন্তু ডিরেক্ট মুখস্থ করাই নাই।
হ্যাঁ, আমি ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করেছি, জি স্যার। তাই না? অনেক জায়গায় দেখবেন যারা ওয়ার্ড প্যাটার্ন দিয়ে এগুলো পড়ায়, হ্যাঁ, এই যে TION, এটাকে অনেক জায়গায় দেখবেন কি কি বলে পড়ায় বলেন ভাই? ওয়ার্ড প্যাটার্ন। ওয়ার্ড প্যাটার্ন বলে এগুলো পড়ায়। তো যারা ওয়ার্ড প্যাটার্ন বলে পড়ায় তারা কিন্তু শুধু উচ্চারণটাই দেখায়, উচ্চারণ দেখায় দৌড়। খেয়াল করে দেখেন, ওই সমস্ত ক্লাস হুম। দেখেন আপনি, উচ্চারণটা দেখায় দৌড়, আর কোনো কথা নাই। কিন্তু আমরা শুধু উচ্চারণ দেখাই নাই তো। যদি শুধু উচ্চারণ দেখাইতাম তাহলে তো ঠাড়া মুখস্থ করতাম যে ভাই মুখস্থ করেন TION শন, TION শন। আমরা ওয়ার্ড প্যাটার্ন দিয়ে পড়াই নাই, আমরা অরিজিনাল যা সেভাবে পড়াইছি, এটা হচ্ছে সাফিক্স, এবং এটা কিভাবে শব্দে ব্যবহার হয় সেটা আমরা দেখাইছি, ঠিক না? জি স্যার। জি। তো যথেষ্ট আলোচনা করা হয়েছে, তারপরেও যদি আপনার বিস্তারিত জানার থাকে সেটা নিজ উদ্যোগে দেখে নেবেন, কারণ ওটা আমাদের এই কোর্সের টপিকই না। যে আশা করি ওকে স্যার। বুঝতে পারছেন। জি, আসলে আমি হচ্ছে স্যার কিছু কথা বলতে চাচ্ছি, মানে আমি শিওর। আপনার ক্লাসে ভর্তি হওয়ার পর থেকে আমি যে সোশ্যাল মিডিয়া যাতে আমার মোবাইলে যে সফটওয়্যার গুলো ছিল আমি সবই এগুলা ডিলিট করে দিয়েছি, কারণ হচ্ছে আমার মনোযোগ যাতে নষ্ট না হয়। এই জন্য আমি ইউটিউবে অন্য স্যারদেরও ক্লাস আমি এগুলা যখন থেকে ভর্তি হয়েছে তখন থেকে আমি দেখা বন্ধ করে দিয়েছি, কারণ হচ্ছে আমার মনোযোগ যাতে নষ্ট না হয় এবং বিভ্রান্ত যাতে না হই। তো এই জন্য আপনাকে প্রশ্নটা করলাম আর কি। ওকে স্যার, আমি দেখে নেবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আপনি ক্লাস তো বুঝতে পেরেছেন, উচ্চারণ কিভাবে জি করতে স্যার। হবে এটাও হ্যাঁ হ্যাঁ। বুঝছেন। এটাই আমাদের মূল উদ্দেশ্য। জি। ওকে স্যার। আচ্ছা, কেউ যদি প্রশ্ন করতে চান দয়া করে, হ্যাঁ, দয়া করে আপনি হচ্ছে ই করবেন, ওই যে একটু মেসেজ করবেন, শুধু হাত তোলার উপর ভিত্তি করে আমি আপনাদেরকে কথা বলার পারমিশন দিব না। আচ্ছা, তারপর আরেকজন স্টুডেন্ট রয়েছেন। আহ আচ্ছা, ভাইয়ে প্রশ্ন করেছেন 397 আছেন ক্লাসে? 397 আশরাফুল রাইহান, ক্লাসে থাকলে একটু রেসপন্স করবেন প্লিজ। বাগেরহাটে বাড়ি। আচ্ছা, আমি উত্তর দিয়ে দিচ্ছি, শুনেন। ভাইয়ের প্রশ্ন হচ্ছে, ভাই আমার একটা প্রশ্ন আছে, একাধিক ভাওয়াল মানে দুইটার বেশি ভাওয়াল থাকলে কি করতে হবে? মানে ওনার প্রশ্নটা হচ্ছে এরকম যে যদি দুইটার বেশি ভাওয়াল থাকে, আমরা তো সেকশন 5-এ, হ্যাঁ, সেকশন 5-এ আমরা হচ্ছে দুইটা ভাওয়াল দেখিয়েছি, ডাবল ভাওয়াল দেখিয়েছি, তাই না? ওনার প্রশ্ন হচ্ছে যদি তিনটা ভাওয়াল থাকে তখন কি করতে হবে? উত্তর হচ্ছে, এই ধরনের শব্দ আপনি কোথায় দেখছেন? শোনেন, আমি আপনাকে বলি, তিনটা ভাওয়াল শব্দ আছে শুধুমাত্র বিউটি এই শব্দটাতে। বিউটি এবং বিউটি রিলেটেড এই শব্দটাতে পাবেন, যেমন বিউটিফিকেশন, বিউটিফাই, হ্যাঁ, বিউটিশাস, এরকম শব্দ। বিউটি, বিউটি মানুষের নাম হয় না? অনেক আপুদের নাম বিউটি হয়। এই বিউটি নামের মধ্যে তিনটা ভাওয়াল আছে, মানে এই বিউটি শব্দের মধ্যে। এবং বিউটি শব্দ থেকে আরো যে শব্দগুলো বের হইছে ওগুলোর মধ্যে আপনি তিনটা ভাওয়াল পাবেন। এই একটা শব্দ আছে বিউটি, আর একটা হচ্ছে বিউরো। হ্যাঁ, বিউরো, এই দুইটা শব্দের মধ্যে আমরা তিনটা ভাওয়াল দেখতে পাই। এছাড়া ভাই আপনি তিন ভাওয়ালালা শব্দ আপনি ভাই খুঁজে পাবেন না। আমি পাই নাই আর কি, পাইলে আমারে জানায়েন, ধন্যবাদ দিব আপনাকে। আমি যে দুনিয়ার সব জানি ব্যাপারটা তা না, আমার জানার মধ্যেও কমতি থাকতে পারে। হ্যাঁ, আমি তো যথেষ্ট রিসার্চ করি, তারপরেও আমার রিসার্চে কমতি থাকতে পারে। তো আপনি যদি আমাকে হেল্প করেন তাহলে আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, নো প্রবলেম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কোনো শব্দের মধ্যে চারটা ভাওয়াল হয় কিনা? একটা শব্দ পাবেন চারটা ভাওয়াল আছে, সেটা হচ্ছে কিউই। কিউই, কিউই মানে হচ্ছে শাড়ি। কিউই মানে হচ্ছে শাড়ি। একটা শব্দের মধ্যে আপনি চারটা ভাওয়াল পাবেন। এছাড়া, হ্যাঁ, আপনি অন্য শব্দের মধ্যে আপনি চারটা ভাওয়াল পাবেন না। বুঝতে পেরেছেন? জি, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটার উচ্চারণ আসলে কিউই না, এটা হচ্ছে কিউ আর কি, কিউ। কিউ উচ্চারণ আমি দেখাই, এগুলো আসলে দেখেন, QUEUE, এটা হচ্ছে বানান আর কি। হ্যাঁ, কিউ উচ্চারণ, কিউ। এই শব্দের উচ্চারণ হচ্ছে কিউ। কিউ মানে হচ্ছে শাড়ি। 1 2 3 4, এই হচ্ছে চারটা ভাওয়াল। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। জি। তো এই টপিকটা আমি কোর্সের এক অংশে ইনশাল্লাহ যুক্ত করে দিবনি। হ্যাঁ, এটা আসলে আমাদের কভার করা হয় নাই মনে হয় মূল কোর্সে। আমি যুক্ত করে দিবনি। তিন তিন ভাওয়ালের যে শব্দগুলো আছে, যে কয়েকটা এক্সাম্পল আছে আমি দেখাবো, এবং চার ভাওয়ালের যে শব্দগুলো আছে ইনশাল্লাহ আমি ক্লাসে দেখাই দিব। ওকে। কিউ শব্দ উচ্চারণ হচ্ছে কিউ আর কি। ওকে, তারপর দেখি এক ভাই কি প্রশ্ন করছেন, এটা কি প্রশ্ন ছিল? দাঁড়ান। স্যার আমরা আচ্ছা, 442 রোল নাম্বার যিনি, উনি প্রশ্ন করছেন, ওনার প্রশ্নটা শুনি। 6 নম্বর ক্লাস এভাবে কোর্স সম্পর্কে একটু জানতে। আচ্ছা, ভালো কথা। ইনা, এই ভাই যে প্রশ্ন করছে, আমি কি বলবো, প্রশ্ন শোনার পরে আমি নিজে অলায় গেছে। ভাই কি ক্লাসে আছেন?
কাউসার ভাই 442 রোল নাম্বার আছেন ক্লাসে? আচ্ছা, ঠিক আছে ভাই, আমি আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি, আপনি একটু ই করবেন, হাত তুলবেন প্লিজ, আনমিউট করবেন, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন, আনমিউট হয়ে যাবে। জি, আরেকবার আরেকবার, সরি, আরেকবার, জি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া। তো আপনি ভর্তি হয়েছেন ভাই কতদিন আগে? স্যার আমি ভর্তি হয়েছি 1 সপ্তাহ আগে স্যার। আচ্ছা, 1 সপ্তাহ আগে। আপনার প্রতি আমার প্রথম রিকোয়েস্ট হচ্ছে, হ্যাঁ, আপনার প্রতি আমার প্রথম রিকোয়েস্ট হচ্ছে আপনি আমাদের ক্লাসগুলো আরেকটু মনোযোগ দিয়ে করেন। এটা হচ্ছে প্রথম রিকোয়েস্ট। না না না, সরি, এটা দ্বিতীয় রিকোয়েস্ট। আপনার প্রথম রিকোয়েস্ট হচ্ছে ইউটিউব চ্যানেল, অন্যান্য যত ইউটিউব চ্যানেলে ভিডিও আছে এগুলো দেখা আপাতত বাদ দেন। এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয় রিকোয়েস্ট হচ্ছে আপনি আমাদের ক্লাসগুলো ভালো মতো করেন, এবং এই সেম কোশ্চেনটা আপনি নেক্সট ক্লাসে করেন। কারণ কি জানেন, যে আপনি যে প্রশ্ন করছেন, হ্যাঁ, মানে আপনি আমার আমার ক্লাসই করেন নাই। সত্যি বলতে মানে আপনার যে প্রশ্নটা, মানে আপনার প্রশ্ন শোনার পর আমি এটাই বলবো যে আপনি আমার ক্লাস এখনো করেনই নেই, ভালোভাবে করেনই নেই। হ্যাঁ করছেন? হ্যাঁ স্যার, যতটুকু, হ্যাঁ স্যার, মানে যতটুকু স্যার আপনার মুখ থেকে শুনলে মানে আরো একটু এই জন্য স্যার প্রশ্নটা করা। আমি আপনি যেটা করছেন আমি বুঝতে পারছি স্যার, পুরো ক্লিয়ার না, এই জন্য আর কি স্যার আপনাকে প্রশ্নটা করা। ব্যাপারটা হচ্ছে আপনি, আমি বলি, আপনি প্রশ্নটা কই থেকে করছেন? আপনি এই যে প্রশ্নটা করছেন এটা আসলে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে দেখে তৈরি হয়েছেন আপনার মনে, আমার ক্লাস ছাড়া? মানে আপনি যে আমাকে প্রশ্নটা করছেন, আপনি শুধু একটু বলেন এই প্রশ্নটা আপনার মনে কোথা থেকে আসছে? আপনি আরো ইউটিউবে 10টা ক্লাস দেখছেন, এই কারণে আসছে না? স্যার এগুলো আগে দেখা স্যার, বর্তমানে এখন স্যার আপনি মানে জি, দেখতেছি। এগুলো আগে দেখছেন তাই তো? জি জি স্যার। এই যে, কারণ ভাইয়া প্রশ্ন দেখলে আমরা বুঝতে পারি। শুনেন ভাই, আপনি আগে, মানে আপনি এতদিন 300 টাকা ভিজিটের ডাক্তার দেখাইছেন, এখন যার কাছে আসছেন উনি 1500 টাকা ভিজিট নেয়। তো আমার উপর ভরসা রাখেন নাকি? সব বাদ, বাকি সব জি বাদ। স্যার। আপনি, আপনাকে সুযোগ দিলাম, সমস্যা না, আপনি এই প্রশ্ন আরেকবার, আপনি নিজেই হাসবেন, আপনি যে প্রশ্ন করছেন আপনি নিজে দূর স্যারে এত সুন্দর করে বুঝাইছে, তার উপর আবার কি কি প্রশ্ন করতেছে? ভাইয়া, অন্য জায়গায় যা আছে না, ওগুলো আউল ফাউল জিনিস বেশি, রিসার্চ নাই, প্রপার রিসার্চ নাই। রিডিং কোর্স তো অন্য জায়গায় ভাইয়া অনেক কম দামে পাওয়া যায়, আপনি এখানে, অনেকে তো অনেক অফারে কম দামে ভর্তি হয়েছেন, এই ভাইয়া 3200 টাকা দিয়ে ভর্তি হয়েছে। আপনাদেরকে বলে রাখি, ইংরেজি রিডিং কোর্স এটা আর কখনোই 3-এর নিচে নামবে না। যারা বিভিন্ন সময় অফারে, বৈশাখী অফার, ঈদ সালামি অফার পাইছিলেন, শুক্রিয়া আদায় করেন। দামি জিনিস সস্তায় দিতে নাই, তাহলে সেটার মূল্য থাকে না, বুঝছেন? আজকে ধরেন কোন একটা সেলিব্রিটি অনেক দামি, অনেক মূল্যবান, হারে ওনার সাথে একটা সেলফি তুলতে পারলে আপনি খুশি। ওই সেলিব্রিটি যদি আপনার সাথে থাকা শুরু করে একই ফ্ল্যাটে, 2 দিন পরে মানে সিঁড়ি দিয়ে ক্রস করার সময় ওর দিকে ফিরেও তাকাবেন না, সস্তা হয়ে গেছে। আমরা আমাদের কোর্সটাকে অনেক, মানে আন্ডার রেটেড করে ফেলছিলাম। আমাদের যে কোর্স, এটা কোনোভাবেই 3-এর নিচে আসার কোর্স না, 3000 টাকার নিচে আসার কোর্স না। যদি কোর্সটা 20-25 ক্লাস দিয়ে করাইতাম, যদি নলেজ খুবই কম দিতাম, ওই লেভেলের রিসার্চ না করতাম, তাহলে ঠিক ছিল। এটা এমন একটা কোর্স, কি বলবো ভাই, এটা বাংলাদেশের মধ্যে একটা অ্যাসেট। এটা শুধু ইজি ইংলিশ স্কুল বা ইজি ইংলিশ একাডেমির অ্যাসেট না, এটা বাংলাদেশের একটা অ্যাসেট। কোন স্টুডেন্ট ইংরেজি রিডিং পড়তে পারে জি না, তারা এই কোর্সটা ধরায় দেন, দেখেন সে পড়তে পারে কিনা। এটা জি স্যার। স্যার আলাদা আমি কোনো একটা, কোর্স না। স্যার আমি এটা আপনাকে রিকোয়েস্ট করতে চাচ্ছি। জি বলেন। স্যার আপনাদের কোর্সটা যদি অফলাইনে মানে করার সুযোগ থাকতে আমি হয়তো ওখানেই যাই মানে করতাম স্যার। আপনাদের কোর্সটা ভালো লাগতেছে, মানে আপনাদের রিকোয়েস্ট থাকবে স্যার ভবিষ্যতে অফলাইনে করা যায় কিনা স্যার। হ্যাঁ, ইনশাল্লাহ দোয়া করবেন। আসলে অফলাইনে করতে গেলে আপনার বাজেট লাগে, অনেক প্ল্যানিং লাগে। আমরা তো এখনো ছোট প্রতিষ্ঠান, আস্তে আস্তে বড় হচ্ছে, আপনারা দোয়া করবেন। আসলে বর্তমানে আমরা একটু টাফ সিচুয়েশন পার করতেছি, যারা আমাদের পুরাতন স্টুডেন্ট ব্যাপারগুলো কিছুটা আঁচ করতে পারছেন। তো ইনশাল্লাহ সামনে আমরা ভালো কিছু করবো ইনশাল্লাহ। তো যাক, আপনি যে প্রশ্ন করেছেন, আচ্ছা ওনার প্রশ্নকে আমি আপনাদেরকে বলি আর সবাইকে বলি। উনি প্রশ্ন করেছেন যে এ এর শর্ট ভাউল, এ এর শর্ট সাউন্ড আ হয়। হ্যাঁ, এর শর্ট সাউন্ড তো আ হয় আমি কোথাও দেখাই নাই, শুধু আর কন্ট্রোল ভাওয়াল সাউন্ডে দেখাই। ভাই এগুলো শোনারও দরকার নাই। আপনারা যারা আমাদের আগের স্টুডেন্ট, ওনার প্রশ্ন শুনলে আরো প্যাচ লাগতে পারে, দরকার নাই। উনি নতুন স্টুডেন্ট, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে এগুলা।
উনি বুঝলেই হবে, যিনি প্রশ্ন করছে উনি বুঝলেই হবে। আচ্ছা, ঠিক আছে, এবার আসি আরেকজনের আজকের এই লাইভ সেশনের সর্বশেষ যে কোশ্চেন, ওনার কাছে আমি আসি। 230, হ্যাঁ, হাসানুজ্জামান মন্ডল আছেন আপনি? 230, ওনার প্রশ্নটা একটু ভয়ঙ্কর লেভেলের প্রশ্ন। উনি থাকলে একটু আলোচনাটা জমবে। স্যার হ্যালো। দাদা আপনি আছেন? হ্যালো স্যার। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? পাচ্ছি। আচ্ছা, জি শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ, জি জি আমার জি। নেটওয়ার্ক কারণে 3-4 বার কেটে গেছিল লাইভ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলেন ওকে তো? ওকে ওকে, গট ইট গট ইট। আচ্ছা শুনেন, আমি আপনাকে বলি, আপনার প্রতি আমার প্রথম পরামর্শ, আপাতত আমাদের বলেন। চ্যানেল ছাড়া অন্য সব চ্যানেলের ক্লাস দেখা বন্ধ করে দেন। এটা হচ্ছে প্রথম। স্যার আমি ভিডিও দেখি না। আচ্ছা, আগে দেখতেন তাই তো? আচ্ছা, আপনি একটা প্রশ্ন আগে করেছেন। বলতে আপনাদের এখানে ভর্তি না হওয়ার আগে প্রায় 1 বছর আগে দেখতাম একটা, বুঝতে পারলেন তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি, আপনি আগে দেখতেন এখন দেখেন। আচ্ছা, আপনার প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করি ডিরেক্ট, শুনেন। সেটা হচ্ছে কনসোনেন্ট ডায়াগ্রাফসের যে ক্লাস, সেই ক্লাসে আপনাদেরকে সলিড ডায়াগ্রাফ 7টা দেখাইছিলাম। হ্যাঁ, পরবর্তীতে আমরা কিছু কিছু কনসোনেন্ট ডায়াগ্রাফ দেখাইছি। তো আপনি আমাদেরকে প্রশ্ন করছেন যে কিছু ডায়াগ্রাফস আছে যেগুলো আমরা ক্লাসে দেখাই নাই কেন। যেমন যেমন খেয়াল করেন, কে এইচ আপনি দেখাইছেন কে এইচ এর সমান সমান খ, এটা আমরা কনসোনেন্ট ডায়াগ্রাফসে কেন দেখাই নাই, এটাই তো প্রশ্ন। এরকম আরো অনেকগুলা করছেন, রাইট? অ্যান্সার করেন দ্রুত। হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি এই প্রশ্ন করছেন, তারপরে আচ্ছা আমি লিখে দিই আপনি কি কি লিখছেন আর কি। আপনি যেমন কে এইচ দিছেন, কে এইচ তে খ লিখছেন, হ্যাঁ খ লিখছেন। তারপর লিখছেন আপনার আপনার সি ডাবল এইচ, ছ লিখছেন। তারপরে হচ্ছে ডি এইচ তে আপনি ঢ লিখছেন, হ্যাঁ। তারপরে তারপরে আপনার যেমন বিএইচ তে আপনি ভ লিখছেন, হ্যাঁ, এরকম লিখছেন। আপনার প্রশ্ন হচ্ছে যে আমি ক্লাসে যে কনসোনেন্ট ডায়াগ্রাফস গুলো দেখিয়েছি তার বাইরেও তো ডায়াগ্রাফস আছে, আমি কেন দেখাই নাই ক্লাসে? আপনার প্রশ্ন ছিল এটা, এবং আপনি এগুলো দেখাইছেন যে এগুলো তো ডায়াগ্রাফস। আমি খুবই দুঃখিত ভাইয়া, এগুলো ইংরেজির ডায়াগ্রাফস না। আপনি ইংরেজির একটা ওয়ার্ড দেখাইতে পারবেন না যেটা কে এইচ আছে, দেখাতে পারবেন না। এটা বাংলাতে হয়। যেমন কারো নাম খালেক, আব্দুল খালেক, ওই সমস্ত ক্ষেত্রে এগুলো ডায়াগ্রাফস ব্যবহার হয়। যেমন ধরেন ঢাকা, ঢাকা কি বাংলা শব্দ না ইংরেজি শব্দ? এটা একটা বাংলা শব্দ। এই ঢাকা শব্দ লিখতে গিয়ে আমরা ডিএইচ ডায়াগ্রাফস হিসেবে ব্যবহার করি, কিন্তু আপনি ডিএইচ দিয়ে একটা ইংরেজি শব্দ দেখাতে পারবেন না। তো আমাদের কোর্সটা কিসের কোর্স? আমাদের কোর্সটা হচ্ছে ইংরেজি রিডিং পড়ার কোর্স। এবং আমাদের কোর্সের শুরুর দিকে আমরা এটা নিয়ে আলোচনা করেছি যে বাংলা নামের ইংরেজি বানান আর ইংরেজি রিডিং দুটো আলাদা জিনিস। এই কথাটা কি এর আগে শুনেছিলেন ভাই আপনি আমার কাছ থেকে, যে বাংলা নামের ইংরেজি বানান এক জিনিস আর ইংরেজি রিডিং আলাদা জিনিস? এটা মনে আছে? এই কথাটা মনে আছে আপনার ভাই? হ্যাঁ না বলেন। কি নেট এতই সমস্যা, কোথায় আসতেছে না? শুনেননি এই কথাটা আমার কাছ থেকে এর আগে? বাংলা নামের ইংরেজি বানান এক জিনিস, ইংরেজি রিডিং আরেক জিনিস, শুনেন নাই? আচ্ছা, ওনার কথা শোনা যাচ্ছে না, তো যাই হোক। তো আপনি যেগুলো এক্সাম্পল হিসেবে আমাকে এখানে দেখিয়েছেন, এগুলো বাংলা নামের ইংরেজি বানান লেখার ক্ষেত্রে প্রযোজ্য। বাংলা নামের ইংরেজি বানান লেখার ক্ষেত্রে এই ধরনের ডায়াগ্রাফস গুলো আমরা ব্যবহার করি। এবং ইউটিউবে আমাদের লেভেল 1-এ একটা ফ্রি ভিডিও দেওয়া আছে, ফ্রি কোর্সই দেওয়া আছে, ওগুলো দেখলে এগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কিন্তু এই ধরনের ডায়াগ্রাফস ইংরেজিতে ব্যবহার হয় না। ইংরেজিতে যে সমস্ত ডায়াগ্রাফস ব্যবহার হয়, আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা ডায়াগ্রাফস আমরা আমরা আমাদের কোর্সে আলোচনা করেছি। আপনি ইংরেজিতে একটা শব্দ সি ডাবল এইচ দিয়ে দেখাইতে পারবেন না। এ বাংলাতে আছে, ইংরেজিতে নাই। বাংলার যেসব নাম ইংরেজিতে লেখা হয় সেসব জায়গায় আছে। তো একটার জিনিস একটা আরেকটার সাথে মিলাইলে চলবে না। আবারও সবাইকে বলি, বাংলা নামের ইংরেজি বানান এটা এক জিনিস, আর ইংরেজি শব্দ উচ্চারণের নিয়ম এটা আলাদা জিনিস। দুটো এক জিনিস না। এবং আমাদের কোর্সের শুরুর দিকে এই কথাটা আমি অনেক জোর দিয়ে আপনাদেরকে বলেছি। তো আশা করি আপনি উত্তর পেয়েছেন ভাই। আপনি যেগুলো দিয়েছেন উচ্চারণ ঠিক আছে, আমি বলছি না, আমি এটা বলছি না যে কে এস এর উচ্চারণ খ হবে না, আমি এটা বলছি না। 100% কে এস এর উচ্চারণ খ এর মতো, কিন্তু এটা ইংরেজিতে ব্যবহার হয় না।
এটা বাংলা নামের বানানের ক্ষেত্রে, ধরেন কারো নাম খালেক, হ্যাঁ, কারো নাম খালেক, কারো নাম খালিদ, কারো নাম খাইরুল, এই সমস্ত ক্ষেত্রে এই ধরনের ডায়াগ্রাফস গুলো ব্যবহার হয়। আর এগুলো যদি ভালো মতো শিখতে চান, আমাদের ইউটিউবে একটা ফ্রি প্লেলিস্ট আছে 20টা ভিডিও, ওইটা দেখে নিন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমরা ইংরেজিটাকে ইংরেজির জায়গায় রাখবো, ঠিক আছে? যে আশা করি বুঝতে পেরেছেন। শুধু সালাম দিলে হবে না, বলতে হবে যে আপনি ক্লাস প্রশ্ন করতে চান। আচ্ছা, যে আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা প্রশ্ন করেছেন, দেখি এটা কি। সামনে স্যার সেকশন পরে 24 নাম্বার ক্লাসে স্যার বলছিল টিএইচ এর সাউন্ড দুটো হয়, একটা থ আর একটা দ। এবার কোথায় কোনটা হবে সেটা তো বুঝতে পেরেছি, আবার ডাব্লিউএইচ এর সাউন্ডও তো দুটো হয় তাই না? এবার টিএইচ এর সাউন্ড দুটো হয় ওটা বুঝতে পেরেছি, কিন্তু ডাব্লিউএইচ এর সাউন্ড দুটো হয়, কোথায় কোনটা হবে ওটা বুঝতে পারছি না, এটা বলে দিলে একটু ভালো হয়। মানে দুটো সাউন্ড কোথায় কোনটা ব্যবহার হবে, কোন ওয়ার্ডের আগে এলে কোনটা কি হবে, ডাব্লুর দুটো সাউন্ড, এবার কোথায় কোনটা দুটো সাউন্ড। আচ্ছা, ওনার পরবর্তী প্রশ্নটা আলোচনা করি। 230 যিনি আছেন, উনি বলছেন যে টিএইচ এর সাউন্ড আমরা শিখেছি দুই রকম হয়, এক এক জায়গায় থ হয় আর এক জায়গায় দ হয়, এটা উনি বুঝতে পারছেন। টিএইচ এর সাউন্ড যে থ এর মতো হয় এবং দ এর মতো হয়, এটা উনি বুঝতে পারছেন। কিন্তু ওনার প্রশ্ন হচ্ছে ডাব্লিউ এইচ এর সাউন্ড যে দুই রকম আমি দেখাইছি, একটা হচ্ছে ও আর একটা হচ্ছে আপনার উই, এটা কখন কি ব্যবহার হয় উনি বুঝতে পারেন নাই। এটা উনি ভালোভাবে বুঝতে চাচ্ছেন, মানে নিচের অংশটা, এই অংশটা উনি ভালোভাবে বুঝতে চাচ্ছেন। তো এই জায়গায় ওনার প্রতি আমার একটা কথা হচ্ছে, বাচ্চাদের একটা স্বভাব আছে, বাবা মা যেটা নিষেধ করে বাচ্চা সেটা বেশি করে করে। ধরেন বাবা বা মায়ে নিষেধ করলো, "এই, ওই পুকুরে যাবি না, হ্যাঁ, ওই পুকুরে কিন্তু পানি বেশি", বাচ্চা কি করে ওই পুকুরেই বেশি করে যায়। তো আমাদের স্টুডেন্টদের অবস্থা অনেকটা এরকম হয়ে গেছে, আমি যেটা না করি ওটা নিয়ে বেশি পড়ে থাকে। আমি এই ক্লাসগুলোতে অনেক জোর দিয়ে বলেছি, ভাই যেখানে ডাব্লিউ দেখবেন একটু সতর্ক থাকবেন, কারণ ডাব্লিউর উচ্চারণটা সূক্ষ্ম, এটা এত বোঝার দরকার নাই, এইটা মুখস্থ করেন। ভাই কিছু জিনিস গিলতে হয়, সব জিনিস চাবাইতে হয় না। আপনাকে আমি ক্যাপসুল দিছি, ক্যাপসুল গিলতে হয়। আমি আপনাকে ট্যাবলেট দিছি, ট্যাবলেট গিলতে হয় ভাই, ট্যাবলেট চাবাইতে হয় না। ক্যাপসুল চাবাইলে মুক্তিতা হয়ে যাবে। বিশ্বাস রাখেন ভাই আমার উপর, আমি তো না বুঝে বলতেছি না। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আমার এই ক্লাসে যারা আছেন সবাই একটু হাত তুলেন তো, ব্যাপারটা খুবই সিরিয়াস, নয়তো এই ভুল আবার সবাই করবেন। হাত তুলেন সবাই, হাত তুলেন সবাই। শুনেন, আমি আপনাদের সবাইকে একটা জিনিস সতর্ক করি, যত শব্দের মধ্যে ডাব্লিউ দেখবেন সতর্ক হয়ে যাবেন। ডাব্লিউ থাকলে এটা এত বুঝতে যায়েন না, কারণ ডাব্লিউ এর উচ্চারণটা সূক্ষ্ম। এই ডাব্লিউ এর সাথে ভাওয়েলের সাউন্ডটা যখন মিলে যায়, এটা আরো সূক্ষ্ম। এটা অনেক স্টুডেন্ট বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না। এই কারণে আমি কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক জায়গায় এই কথাটা বলেছি যে ভাই ডাব্লিউ থাকলে সাবধান। আপনি অন্য জায়গায় বোঝার চেষ্টা করেন, সমস্যা নেই, আমি বুঝাবো। আমার বহুত এনার্জি ভাই, আমি যত কথা বলি যত ক্লাস নেই আমার এনার্জি বাড়তে থাকে। যারা আমার লাইভ ক্লাস করেন খেয়াল করে দেখেন, ক্লাসের শুরুতে আমার যতটুকু এনার্জি থাকে, ক্লাস যত বাড়তে থাকে আমার এনার্জি তত বাড়ে, আলহামদুলিল্লাহ। জিমানেও ক্লাস কখনো নেই না। তো আপনারা অন্য জায়গায় যত খুশি প্রশ্ন করেন, কিন্তু এই যে ডাব্লিউটা একটু বাদ দেন না প্লিজ, কারণ এটা ভাই গিলতে হবে, এটা চাবাইতে যায় না। আমি আপনার বোঝানোর চেষ্টা করবো, আপনি কিচ্ছু বুঝবেন না, এই জন্য বাদ, এটা বাদ। হ্যাঁ, এটা বাদ, কারণ ডাব্লিউর সাথে ভাওয়ালকে মিলানো ভাই এটা একটু সূক্ষ্ম ব্যাপার। তো এটার অ্যান্সার এটাই। উনি যেটা বললো যে কখন ও হয় আর কখন উই হয়, ভাই এটা একটু আয়ত্ত করে নিয়েন। আর যদি এটা বুঝাইতে চাই, আমাকে মিনিমাম 20 থেকে 25 মিনিট কথা বলতে হবে, তারপরেও অনেকে বুঝবেন না, বুঝছেন? কিছু জিনিস একটু মুখস্থ করতে হয় ভাই। আচ্ছা, যাক, আশা করি অ্যান্সার পেয়েছেন। আপনার যে দুটো কোশ্চেন ছিল আপনার অ্যান্সার পেয়েছেন। তো এরই সাথে আপনাদের দেওয়া সকল প্রশ্ন উত্তর আমি দিয়ে ফেললাম। তো এই পর্যায়ে দেখি যারা এখানে মেসেজ করেছে, হ্যাঁ, তাদের কাছ থেকে আমরা দুই একটা প্রশ্ন নেই। আপনাদের কাছ থেকে আমরা এখন প্রশ্ন নিব ইনশাল্লাহ। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, স্যার আমি কিউ উচ্চারণ করতে পারি না, এটা কিউ। এই শুনেন, আপনাদেরকে একটা কথা বলি, ডিকশনারি ব্যবহার করা কি পাপ?
সাতজনিয়া কোনো দোষের কিছু না, আমার জন্যই বসে থাকবেন কেন? আমি তো শুরুতেই আপনাকে একটা কথা বলছি যে পৃথিবীর কোনো কিছু পারফেক্ট না। আমি কি আপনাকে এই গ্যারান্টি দিছি যে আমার কোর্স করলে আপনি পৃথিবীর সব শব্দ পড়তে পারবেন? এই গ্যারান্টি জীবনও দিব না। কারণ আমি ভার্সিটি স্টুডেন্ট, আমারই এখনো অনেক শব্দ ডিকশনারি দেখা লাগে। হে ভাই, ডিকশনারি দেখা দোষের কিছু না। আমার কোর্স করার পরে মাশাল্লাহ আপনারা যতটুকু পারবেন অনেক কিছু, তারপরেও যদি, হ্যাঁ, তারপরেও যদি আপনার কোনো জায়গায় কোনো সমস্যা হয়, একটু ডিকশনারি দেখে শব্দের উচ্চারণটা জেনে নিন, সমস্যা কি? আচ্ছা, এইভাবে র্যান্ডম কোশ্চেন করলে আমি অ্যান্সার নিব না ভাইয়া, আমাকে কোশ্চেন একটু গুছায় করতে হবে, হ্যাঁ। আচ্ছা, 12 আনমিউট করেন, আপনি প্রশ্ন করতে চেয়েছেন 12। 12 একটু হাত তুলেন, আগে হাত তুলেন, আমি আপনাকে পারমিশন দিচ্ছি। 12, শুধু 12। হোসেন আহমদ আছেন নাকি? জি ভাই। তো ভাইয়া আপনাকে আমি আনমিউট করে রিকোয়েস্ট পাঠিয়েছি, প্রশ্ন করেন। আগে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করেন, তারপর অ্যাকসেপ্ট করে প্রশ্ন করেন। আবারও দিই হ্যাঁ জি, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুনেন, আমি বলি আপনাদের কেন প্রশ্নগুলো আগে দিতে বলি জানেন? কারণ হচ্ছে যে আহ কোনো মানুষই স্বয়ংসম্পূর্ণ না। হ্যাঁ, আপনারা একটা জিনিস দেখছেন কি না, আমি কিন্তু নিজের দোষ কখনো ঢাকার চেষ্টা করি না। তো আগে প্রশ্ন করলে ধরেন আমি একটু রিসার্চ করে আসলাম, যে না যাতে করে আপনাকে পারফেক্ট অ্যান্সারটা দিতে পারি, এই কারণে আর কি। জি বলেন। আচ্ছা আচ্ছা, প্রথমত স্যার আমি একটু বলে রাখছি স্যার, আমার এখানে নেটওয়ার্ক একটু উইক স্যার, কেটে কেটে আসলে একটু আচ্ছা দুঃখিত আচ্ছা স্যার। আচ্ছা। স্যার ভাইয়া প্রথমত যারা ক্লাসে আছেন প্রশ্নটা কেউ হচ্ছে বের স্যার, হবেন না, আপনাদের জন্য একটা ঘোষণা আছে। শেষ পর্যন্ত থাকেন, বেশিক্ষণ থাকবো না, 15-20 মিনিট থাকবো, পরে চলে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ বলেন। স্যার, একটা টপিক আমাকে খুবই বিব্রত করে স্যার, মাল্টিসিলেবেল ওয়ার্ডে স্যার দুই বাহুলের মধ্যখানে যখন আর থাকে স্যার, তখন কি স্যার প্রথম বাহুলটা কি আর এর সাথে যুক্ত হয়ে কি আর কন্ট্রোল হবে, নাকি প্রথম বাহুলটা প্রথম সিলেবলের মধ্যে চলে যাবে, আগে সিলেবলে চলে যাবে? আচ্ছা ভাইয়া, ব্যাপারটা হচ্ছে কি যে এই ধরনের কোশ্চেন আপনি যদি এভাবে করেন তাহলে আমি অ্যান্সার দিতে পারবো না। আপনাকে যেটা করতে হবে, এক্সাক্ট ওয়ার্ডটা নিয়ে এসে দিতে হবে, যে ভাই এই ওয়ার্ডে আমি পারতেছি না, তাহলে আমি আচ্ছা ব্যাপারটা আচ্ছা স্যার। বুঝতে পারবো। কারণ শুধুমাত্র শুনেন ভাই, শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে হবে না, আপনাকে এখানে সেন্স ইউজ করতে হবে। হ্যাঁ, ওই আপনার মাল্টি সিলেবিক ওয়ার্ড ডিভিশনে একটা কথা অনেক জোর দিয়ে বলছিলাম, সেটা হচ্ছে কি যে আপনাকে ওয়ার্ড সম্পর্কে পূর্ব জ্ঞান থাকতে হবে, তাই না? শুধু জি জি সূত্র স্যার। জানা যথেষ্ট না। সূত্র আপনাকে হেল্প করবে পড়তে, কিন্তু দিন শেষে ভাই উচ্চারণটাই মেইন। কারণ উচ্চারণ আগে জন্ম নিছে, বানান পরে জন্ম নিছে। কোন একটা শব্দের উচ্চারণ আচ্ছা আগে জন্ম নেয়, তারপর ওটাকে লিখিত রূপ দেওয়ার জন্য বানান জন্ম নেয়। তো আপনি পরবর্তীতে, আমি আপনাকে বলি শুনেন, আপনারা অনেকে এইভাবে মুখে মুখে প্রশ্ন করেন যে ভাই যদি এরকম থাকে, যদি ওরকম থাকে। না ভাই, যেমন ওই যে এক ভাই প্রশ্ন করলো যদি তিনটা কনসোনেন্ট একবারে থাকে। তো এইভাবে প্রশ্ন না করে এইভাবে প্রশ্ন করেন যে এই যে ভাই এই যে ওয়ার্ড, এটা আমি উচ্চারণ করতে পারতেছি না, এটা একটু আমাকে হেল্প করেন, বা এটা পিছনে ব্যাখ্যাটা কি এটা আমাকে একটু দেন। তো এই জায়গাটাতে যেটা হবে, এইভাবে প্রশ্ন করলে যেটা হবে যে আমি খুব স্ট্রাকচারাল ওয়েতে আপনাকে অ্যান্সারটা দিতে পারবো। এখন আপনি যে কোশ্চেনটা করছেন, আমাকে এক্সাম্পল না দেখাইলে আমি আসলে এটা ব্যাখ্যা করতে পারবো না আপাতত। কারণ দেখা যাবে স্যার কি আমি কি মানে, একটা হুম, স্যার আমি কি একটা ওয়ার্ড দিতে পারি স্যার? হ্যাঁ দেন। স্যার এই যে মিস্টারিস একটা ওয়ার্ড আছে স্যার, স্পেলিংটা বলছি আমি, MYSTERIES। এটা কি মিস্টেরিয়াস? মিস্টারিস একটা, হ্যাঁ মিস্টেরিয়াস, হ্যাঁ মিস্টারিস একটা হ্যাঁ একটা ওয়ার্ড দেখছি স্যার। এখানে দেখতে হ্যাঁ। পাচ্ছি স্যার ERI, এখানে একটা ERI দেখতে পাচ্ছি। এখানে কি স্যার ER একসাথে কি এটা একটা সিলেবল হবে, নাকি স্যার এটা আগের সিলেবলে চলে গেছে স্যার? এখানে এই ওয়ার্ড গুলো স্যার, প্যাটার্ন গুলো আমাদেরকে খুব বিব্রত করে স্যার। আচ্ছা শুনেন, আপনাকে বলি আমি, আপনার মিস্টেরিয়াস যে শব্দ, আচ্ছা শোয়া সাউন্ড নামে কিছু পড়ছেন আপনি? শোয়া সাউন্ড, হ্যাঁ 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 স্যার। এখানে দুটো জিনিস ইনক্লুড আছে এই এই ওয়ার্ডের মধ্যে। সেটা হচ্ছে, একটা হচ্ছে ওয়ার্ড স্ট্রেস আর একটা হচ্ছে শোয়া সাউন্ড। হ্যাঁ, আমি আপনাদেরকে এখন পর্যন্ত কি এই ক্লাসগুলোকে আসছে, শোয়া সাউন্ডের ক্লাস দিছিলাম এখন পর্যন্ত, আপনারা পাইছিলেন? না না স্যার, এখনো আসেনি। আচ্ছা, তো এই এই জিনিসগুলো কিছুটা আইডিয়া থাকলে এগুলো আরো ভালো মতো বুঝতে পারবেন। কিন্তু আমি জি আপনাদেরকে স্যার। একটা পরামর্শ দিব, যে শব্দগুলো আপনাদেরকে বিব্রত করে,
এরকম বিব্রত কিন্তু সবাই করে না। আচ্ছা ধরেন আপনি কোন ক্লাসে পড়েন, এখন পড়াশোনা কোথায় করতেছেন? স্যার আমি অনার্স সেকেন্ড ইয়ারে আছি স্যার। আচ্ছা, অনার্স সেকেন্ড ইয়ার আছেন। ধরেন আপনি একটা ইংলিশ বই পড়তেছেন, একটা ইংলিশ বইয়ের মধ্যে যদি কথার কথা 300 না ধরেন 200 শব্দ যদি থাকে, কয়টা শব্দ আপনাকে বিব্রত করে সর্বোচ্চ আনুমানিক, বা এই স্যার 100 5 ধরি? থেকে 10টা 20টা এরকম। হ্যাঁ, 20টা এতটা করে না, করলে ওই 5-7টাই করে সর্বোচ্চ। তো আপনি যেটা করবেন, প্রথমত আপনি আমাদের রিডিং এর যে রুলগুলো আছে ওগুলো খাটায় একটু চেষ্টা করবেন। তারপরেও যদি দেখেন যে আপনার কাছে কনফিউশন লাগতেছে, একটু ডিকশনারি দেখে নেবেন। এটাই সর্বশেষ কথা। জি স্যার। আমাদের যে কোর্সগুলো আমরা করিয়েছি এর আগে, হ্যাঁ, এটাই সর্বশেষ কথা। যে শব্দগুলো আপনার ধরতে কষ্ট হচ্ছে ওটা জোর করে ধরার দরকার নেই, বুঝছেন? আল্লাহ তাআলা জি স্যার। মানুষকে মেধা দিছে, আমরা অনেক যন্ত্রপাতি বানাইছি। হ্যাঁ, আগে একটা সময় বটি ছিল না, পাথরের উপর থ্যাতলা করে আমরা খাবার দাবার খাইতাম, কিন্তু পরবর্তীতে যখন বটি হয়েছে, এখন কি আপনি থ্যাতলা করেন? হ্যাঁ, না স্যার। বটি ইউজ করেন। বটি একটা টুল। তো ডিকশনারি হচ্ছে একটা টুল, সাহায্য নেওয়া দোষের কিছু না। এইটা কেউ কখনো ভাববেন না যে আমি কোনো কিছু শিখে গেছি তার মানে এখন কোনো কিছু হেল্প লাগবে না, এটা ভুল। আমাদের, আমি কিন্তু ঢাকার অনেক বড় কলেজে পড়ছি, আপনার নাম শুনছেন হয়তো, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে পড়ছি। ওইখানে আমাদের হায়ার ম্যাথের একজন স্যার ছিল। স্যার একটা দারুণ কথা বলতো। বলতো এইভাবে যে প্র্যাকটিস এমন একটা জিনিস যে 1 সপ্তাহ কলেজ বন্ধ থাকলে পরে যখন কলেজটা খুলে প্রথম দিন ক্লাস নিতে আমার একটু সমস্যা হয়। উনি এত বড় কলেজের এত সিনিয়র একজন স্যার। হ্যাঁ, প্র্যাকটিস এত জিনিস, মানে এত, এই যে মেসি বলেন বা কোনো একজন ভালো ক্রিকেটার বলেন, তারা তো এত পরিমাণ খেলছে, তাদের তো প্র্যাকটিস দরকার নেই, কিন্তু তারপরও ম্যাচের আগেও দেখবেন যে 2 ম্যাচের মাঝখানে ব্রেক দেয়, ওইখানেও প্র্যাকটিস করে, তাই না? তো ব্যাপারগুলো এভাবেই কাজ করবে, আপনার প্র্যাকটিস করতে হবে এবং সেই সাথে ডিকশনারি দেখে উচ্চারণটাকে ওটা আয়ত্ত করে নিতে হবে। এই ধরনের যে কঠিন শব্দগুলো আছে, যখন দেখতেছেন আপনি সিলেবল ডিভিশন করতে পারতেছেন না, দেখেন আমাদের রিডিং কোর্সে আমরা চাইলে আরো অনেক অ্যাডভান্স জিনিস যুক্ত করতে পারতাম। যে মানে সিলেবল ডিভিশন কেমন, মানে ওয়েবসাইট দেখাইতে পারতাম, বা আপনার আরো অনেক অ্যাডভান্স জিনিস করা যেত, কিন্তু আমাদের কোর্সে ভাই এমন অনেক স্টুডেন্ট আছে যারা এবিসিডিও আগে জানতো না। প্রত্যেকটা জিনিসের একটা লেভেল আছে। তা আমরা মানে তারপরেও আমরা অনেক অ্যাডভান্স বিষয় নিয়ে কথা বলছি, এত অ্যাডভান্স জিনিস নিয়ে আলোচনা করছি যেটা আপনি অন্য কোর্সে পাবেন না। ঠিক আছে, এই জি হচ্ছে স্যার। আর কি, মানে একটা, কি বলবো, মানে বেসিক অ্যান্সার বলেন আর যেটাই বলেন এটাই আর কি। ঠিক আছে। জি। আচ্ছা, তারপরে একজন জিজ্ঞেস করছেন, ভাই সূক্ষ্ম শব্দের অর্থ কি? সূক্ষ্ম শব্দের অর্থ কি? দেখেন, আপনাদের, মানে কি বলবো, মানে আপনাদেরকে পড়াইতে গেলে আমাকে কতটা হইতে হয় চিন্তা করে দেখছেন যে এই প্রশ্ন আসছে যে সূক্ষ্ম শব্দের অর্থ কি? সূক্ষ্ম মানে সামান্য। হ্যাঁ, সামান্য, অতি অল্প, কিঞ্চিত। এই শব্দ এর আগে আপনি শুনেন নাই? কি বলেন ভাই? আচ্ছা, আরেকজন আছেন অপূর্ব রয়েল, নাম মনে হয় নাকি, প্রশ্ন করার জন্য হাত তুলতে পারেন, অপূর্ব রয়্যাল না কি যেন। জি। আহ সবার জন্য কিন্তু একটা ঘোষণা আছে, সবাই শেষ পর্যন্ত থাকবেন প্লিজ। জি বলেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। আমার আওয়াজ কি আসছে আপনাদের এখানে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, ক্লিয়ার শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাইছি। সেটা আমি বিগত অনেকদিন আগেই দেখেছিলাম এই ইউটিউবের ভিডিওতে, সেটা আপনার কোর্সের আগে। জি। সর্বর্ণের কারের যে আলোচনাগুলো, সেটা যদি আর একটু বিস্তারিত ভাবে, আপনি তো আমার মনে হয় সেটা তো বিষয় নিয়ে আলোচনা করেননি নাকি? আপনার রোল নাম্বার কত? 0386। 0386। আপনি কয়টা ক্লাস করেছেন এখন পর্যন্ত? আমি আপনার যতটুকু ক্লাস আছে 38 পর্যন্ত, সেটা শেষ। আপনার প্রশ্নটা আরেকটু গুছায়া করেন ভাই। হ্যাঁ, আমি কিন্তু একটু আগে একজনকে একটা এক্সাম্পল দিয়েছি ভাইয়া, মানে এটা ওরকম ওইটা ওরকম এইভাবে না, স্পেসিফিক কোথায় সমস্যা হচ্ছে সেটা একটু বলেন প্লিজ।
না, আমার ক্লাসে কোনো সমস্যা নেই, সেটা যথেষ্ট বুঝতে পারছি, ক্লাসের বিষয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে প্রশ্নটা কোথায়? ক্লাসের বিষয়ে কোনো প্রশ্ন নেই। প্রশ্নটা হলো যে এই যে কারের যে চিহ্নগুলা, যে স্বরবর্ণের যে কার, যে মানে কার আকার যে যাগুলো আছে, বুঝতে পেরেছেন? হুম হুম, এটুক বুঝছি, হ্যাঁ, সর্বনের যে কার আছে, তারপর? হুম। সেই বিষয়টা নিয়ে যদি বিস্তারিত ভাবে আলোচনা করতেন, সেটা তো বিস্তারিত ভাবে আমার মনে হয় আমি ভিডিওতে পাইনি, বা ভাইয়া, সেই পাওয়ার তো বিষয়টা কথা মনে না, হয় আলোচনা হয়নি। পাওয়ার তো কথা না। আপনি কেন স্বরবর্ণের উচ্চারণ কেন আচ্ছা। ইংরেজি রিডিং কোর্সে পাবেন? আপনি, আমি যতটুকু দিচ্ছি তাই তো বেশি। শুনেন, আমি আপনাদেরকে বলি, আপনাদের এই প্রত্যাশাগুলো কোথা থেকে তৈরি হয়েছে আমি জানি না। কারণ বললাম তো যে সবার পড়ানোর ধরন একরকম, আমার পড়ানোর ধরন আরেক রকম। ABCD থেকে ক্লাস শুরু করার কথা, সেই জায়গায় আমি ক খ থেকে শুরু করছি। আমাদের কোর্সটা Yes. কিসের কোর্স ভাই? রিডিং কোর্স, তাই না? আমার রিডিং পড়তে গিয়ে Yes. আমার যতটুক বাংলার সহযোগিতা নেওয়া দরকার, রিমেম্বার দ্য ওয়ার্ড, রিমেম্বার দ্য সেন্টেন্স, যতটুক সহযোগিতা নেওয়ার দরকার, আমার রিডিং পড়াইতে গিয়ে যতটুক বাংলার সহযোগিতা নেওয়ার দরকার, আমি ততটুকু নিয়েছি। আমি তো সর্বনিম্ন উপর একটা মানে 2টা ক্লাস 3টা ক্লাস তো করাবো না তো আমি। দেখেন, আপনারা লেভেল 1-এ, লেভেল না, সেকশন 1-এ আমি 5টা ক্লাস নিয়েছি, শুধুমাত্র সর্বর্ণ মানে ভাওয়াল কনসোনেন্ট চিনাইতে, এবং কোন ভাওয়াল বা কোন কনসোনেন্ট কি সাউন্ড দেয় এটা শিখাইতে 5টা ক্লাস লাগে না। সেকশন 1-এ যে আমি 5টা ক্লাস নিয়েছি, 5টা ক্লাস লাগে না, 1টা 2টা ক্লাসে যথেষ্ট। তারপরও ডিটেইলে বলেছি। এখন আপনি যদি আমাকে এইভাবে বলেন যে আমি তো আপনার ক্লাসে পাইনি, তাহলে আপনি বলবো যে আপনি অনেক বড় একটা ভুল প্রত্যাশা নিয়ে বসে আছেন। কারণ আপনি মানে আসছেন একটা উদ্দেশ্যে যেখানে রিডিং শিখবেন। আপনি নিজেও বললেন যে আমাদের ক্লাস নিয়ে সমস্যা নেই। এখন ব্যাপারটা হচ্ছে ভাই, এটা বাংলার কোর্স না, এটা হচ্ছে ইংরেজির কোর্স। আমাদের মানে ওই বানান লিখতে গিয়ে, বাংলা বানান লিখতে গিয়ে বা বাংলার সাথে ইংরেজি মিলাতে গিয়ে যতটুকু বাংলার প্রয়োজন দরকার ততটুকু এনেছি। আচ্ছা, তা বুঝতে আমি পেরেছেন? আপনার কথাটা বুঝতে পেরেছি। তাতে আপনার ক্লাসের মধ্যে এতটুকু আমি 1 থেকে 38 পর্যন্ত আমি ক্লাস 2বার করে দেখেছি, সেটাতে আমার কোনো সমস্যা নেই, আচ্ছা, ক্লাসের আপনি মধ্যে এখন কোনো ছোট কৈফিয়ত করে বা ওয়ার্ক করতে কোনো পারেন কথা তো, নেই। আপনি সিলেবল ডিভিশন, প্যাটার্ন, সিকোয়েন্স এগুলোতে অ্যাপ্লাই করতে পারেন তো। হয়, yes। হ্যাঁ, অ্যাপ্লাই, এটাই ভাই আমাদের কোর্সের আর উদ্দেশ্য, এটাই। খুবই স্লোলি, স্পিডে করতে পারি না, সেটা বাংলা যেরকম আমরা রিডিং করতে পারি, সেটা ইংলিশে তো রিডিং করতে পারি না যদিও, তবুও আস্তে আস্তে সেটা সম্ভব হয়। আচ্ছা আচ্ছা, এই যে বললেন না, আপনার কথার মধ্যে অ্যান্সার আছে। আপনি বললেন যে বাংলা যত স্পিডে পারেন ইংরেজি পারেন না। বাংলা যে আপনার স্পিড বাড়ছে, এটা একদিনে বাড়ছে? আপনি যখন না, না, ক্লাস 2 সেটা এ তো ঠিক। প্রথম বাংলা রিডিং পড়তে পারতেন, তখন তো এইভাবে পারতেন না। আপনি ধরেন কথার কথা, আমার আমার শব্দটা আপনি এখন পর্যন্ত কয়েক হাজার বার বলছেন। হ্যাঁ, কয়েক হাজার বার বলছেন। এবং মজার কথা কি জানেন? ধরেন আমি যদি এইভাবে লিখি, হ্যাঁ, আমি যদি এইভাবে লিখি, তারপরেও আপনি টানে আমারই বলবেন। যদি এখানে ওমার লেখা, কি লেখা? ওমার। কিন্তু আপনি এটাকে এমন Yes. ভাবে স্ক্যান করছেন, ভাই আমরা কিন্তু কোনো শব্দ বানান করে পড়ি না বাংলা, মানে দেখে দেখে পড়ি, মানে পুরোটা শব্দ এট এ গ্ল্যান্স উচ্চারণ করি, তাই না? এক নজর উচ্চারণ করি না ভাই? Yes. এক নজর উচ্চারণ করি। হ্যাঁ, হ্যাঁ। তো যখন এই সেম ব্যাপারটা Yes. ইংরেজির সাথেও যখন ঘটবে, তখন আপনার বানান করে পড়া লাগবে না। প্র্যাকটিসের উপরে কিছু নাই ভাই। রুল আপনাকে কি করবে? সাহায্য করবে কিভাবে হইলো এটা বুঝতে। প্র্যাকটিস আলটিমেট আপনাকে ফ্লুয়েন্সি এনে দিবে। হ্যাঁ, মানে আপনার যে সাবলীলতার যে ব্যাপারটা, এটা আপনার প্র্যাকটিসের হুম। মাধ্যমে আসবে। এটা রুল দিয়ে হবে না, কোনোদিনও হবে না। না, আপনার ক্লাসের মধ্যে তো আমার কোনো সমস্যা নেই, ক্লাসের বিষয়ে বুঝতে না পারা, এসবের বিষয়ে কোনো সমস্যা নেই আমার। জি, ঠিক আছে, যাক, যা এটাই সেটাই আমাদের ছিল, সেটা কনফার্ম সফলতা, যে ক্লিয়ার। আপনি যে ক্লাস বুঝতে পারছেন, এটা সফলতা। আর স্পিডের কথা যেটা বললেন ভাইয়া, ওটা ভাইয়া প্র্যাকটিস ছাড়া হবে না। হ্যাঁ, আপনি যখন একই শব্দ বারবার বারবার পড়বেন, বিশেষ করে যখন আপনি বিভিন্ন স্টোরি পড়ার চেষ্টা করবেন, তখন ইনশাল্লাহ আপনার এটা হবে আর কি। ঠিক আছে, তো আশা ধন্যবাদ করছি স্যার। আপনাদের সকলের অ্যান্সার আমি দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো এই পর্যায়ে আমি স্ক্রিন শেয়ার অফ করবো, এবং আপনাদের জন্য খুবই মানে গুরুত্বপূর্ণ একটা ঘোষণা আছে। এই ঘোষণাটা শুনে আমি আজকের সেশন শেষ করে দিব ইনশাল্লাহ। তো এই পর্যায়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘোষণা দিব আপনাদেরকে। এতক্ষণ যারা ছিলেন দয়া করে শেষ পর্যন্ত থাকবেন, এটা আপনাদের জন্য খুবই জরুরি এই কথাগুলো। একজন লিখেছেন যে আপনি কোনো কথা বলতে পারবেন কি? হ্যাঁ, অবশ্যই পারবেন, কিন্তু প্রশ্ন করেন না। এখন পড়াশোনা নিয়ে কোনো প্রশ্ন করবেন না, অন্য কোনো কথা থাকলে বলতে পারেন। হ্যাঁ,
পড়া নিয়ে কোনো প্রশ্ন হবে না, পড়ার প্রশ্ন যা আলোচনা করা হয়ে গেছে, আপনার যদি কোনো প্রশ্ন থাকে নেক্সট সেশনে করবেন। এখন আমাদের মূল কথা মানে এখন যে ঘোষণাটা দেওয়া সেটা দিয়ে আমি হচ্ছে আজকে এটা বিদায় নিব, এবং আমার আপনাদের কিছু কথা শোনার থাকলে সেটা শুনবো আর কি। আচ্ছা, প্রথমে আমার ঘোষণাটা আপনাদেরকে দেই। দেখুন, আপনারা যারা এখানে যুক্ত হয়েছেন সবাই একটু হাত তোলেন তো প্লিজ, খুবই ইম্পর্টেন্ট কথা, তো একটু মনোযোগ আকর্ষণ করি। সবাই একটু হাত তোলেন প্লিজ, সবাই একটু হাত তোলেন। হ্যাঁ, বলতে পারবেন, যার যা কথা আছে বলতে পারবেন, সমস্যা নাই। আগে আমার কথা শেষ করে তারপর আপনাদের কথা। সবাই সবাই প্লিজ, এভরিওয়ান প্লিজ। হ্যাঁ এভরিওয়ান, হাত তো আর কষ্ট করে তুলতে হয় না, জাস্ট একটু বাটনে ক্লিক করলে হাত উঠে। জি, একটু হাত তুলবেন। হ্যাঁ, যারা ইনঅ্যাক্টিভ আছেন আপনি একটু অ্যাক্টিভ থাকেন। হ্যাঁ ভাইয়া, অ্যাক্টিভ থাকেন, অ্যাক্টিভ থাকলে ভালো লাগে। শুনেন, আচ্ছা কথাটা হচ্ছে দেখেন, আপনারা যারা এই ক্লাসটা করছেন, হ্যাঁ, যারা আমাদের এই রিডিং কোর্সে ভর্তি হয়েছেন, দিন শেষে সবার মেইন উদ্দেশ্য হচ্ছে ইংরেজিতে কথা বলা, ইংরেজিতে কথা শুনে বুঝতে পারা, ইংরেজি পড়ে পড়ে বুঝতে পারা, ইংরেজি বানায় বানায় লিখতে পারা। এটা হচ্ছে আমাদের সবারই উদ্দেশ্য। এখানে যারা ভর্তি হয়েছেন একজনও এই উদ্দেশ্য নিয়ে ভর্তি হন নাই খালি আমি রিডিংটা তোতা পাখির মতো মুখস্থ রিডিং শিখবো, আমার আর কিচ্ছু দরকার নেই। হ্যাঁ, এই মানসিকতা নিয়ে কিন্তু এখানে কেউ এখানে ভর্তি হন নাই। মুখস্থ রিডিং বলতে কি বোঝাচ্ছে একটু বলি, একটা উদাহরণ দেই, ব্যাপারটাকে কেউ অন্যভাবে নিয়েন না। আমরা যারা মুসলিম আছি আমরা কিন্তু কোরআন শরীফ পড়তে পারি, দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারি। তো আপনি যে দেখে দেখে কোরআন শরীফটা পড়তে পারতেছেন এটা হচ্ছে কোরআন শরীফটা আপনি রিডিং পারলেন। তো দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারার মানে এই না যে আপনি কোরআন শরীফ পড়ে অর্থ বুঝতেছেন। তো দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারার মানে এই না যে আপনি আরবিতে কথা বলতে পারতেছেন, বা ইমাম সাহেব খুতবা দিচ্ছে আরবিতে আপনি সেটা বুঝতে পারতেছেন। ব্যাপারটা আদৌ ওইরকম না। আপনার একটা পার্ট ক্লিয়ার হয়েছে যে আপনি দেখে দেখে পড়তে পারতেছেন। তো যে কথাটা আমি প্রথমেই বলছিলাম যে আমরা এখানে যারা আসছি আমাদের সবার উদ্দেশ্য কিন্তু ইংরেজি বলতে পারা, ইংরেজি শুনে বুঝতে পারা, ইংরেজি বই পড়ে অর্থ বুঝতে পারা, লিখতে পারা, এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। তো আপনারা যারা রিডিং কোর্সে ভর্তি হয়েছেন, যে যতটুকুই ক্লাস করেছেন আশা করি আপনারা কিন্তু উপকৃত হচ্ছেন। যে যত বেশি ক্লাস শেষ করেছেন, এই যে চলন্ত প্রমাণ আপনারা শুনলেন যে এক একজন 38 ক্লাস সম্পন্ন হয়েছে, তারা কত সুন্দর পড়তে পারছে, তারা নিজ মুখে এখানে স্বীকার করলেন। তো ইনশাল্লাহ আপনারা এই কোর্সটা সম্পূর্ণ করলে আপনারা ইংরেজিটা খুব সুন্দরভাবে পড়তে পারবেন, এটা আমি আশা রাখি, ভরসা রাখি ইনশাল্লাহ। তবে রিডিং পড়াটাই কিন্তু সব না। রিডিংটা শিখলেন, রিডিং পড়াটাই সব না, পথ কিন্তু এখন অনেক বাকি। আপনি রিডিং পড়তে পারলেন কিন্তু রিডিং পড়ে অর্থ তুলতে পারতেছেন না। আপনি রিডিং পড়তে পারলেন কিন্তু নিজে বানায় বানায় কাউকে ইংরেজিতে একটা চিঠি লিখতে পারতেছেন না। হ্যাঁ, রিডিং পড়তে পারলেন কিন্তু বানায় বানায় কিছু বলতে পারতেছেন না, কেউ বললে শুনে বুঝতে পারতেছেন না। তাহলে শুধুমাত্র এই রিডিং পড়া দিয়ে আপনি খুব বেশি দূর কি আপনি তেমন কিছুই করতে পারবেন না। শুধুমাত্র রিডিং পড়া দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। আপনাকে অবশ্যই এগুলো অর্জন করতে হবে, এই দক্ষতাগুলো আপনাকে অর্জন করতে হবে। তো এই দক্ষতাগুলো আপনারা কিভাবে অর্জন করতে পারেন? বাংলাদেশে, হ্যাঁ, এরকম শত শত প্রতিষ্ঠান আছে। হ্যাঁ, সবাই যে যার জায়গা থেকে সর্বোচ্চটা চেষ্টা করছে কিভাবে মানুষকে ইংরেজিতে কথা বলানো যায়, হ্যাঁ, কিভাবে ইংরেজিতে দক্ষ করে তোলা যায়। ঠিক তেমনি আমরাও আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যে আমরা কিভাবে আমাদের স্টুডেন্টদেরকে দক্ষ করে তুলতে পারি। কিন্তু আসল ব্যাপারটা কি জানেন? আসল ব্যাপার হচ্ছে আমাদের পড়ানোর স্টাইল একটু আলাদা, একটু আলাদা। বাংলাদেশের অন্য সকল প্রতিষ্ঠান যেখানে স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশ, এই একটা জিনিসের উপরেই সবাই জোর দিচ্ছে, সেই জায়গায় মার্কেটের এত এত চাহিদা থাকা সত্ত্বেও আমরা স্পোকেন ইংলিশের কোনো কোর্স এখনো আমরা নামাই নাই। এর কারণ হচ্ছে, কারণ এর আগেও আরো কাজ আছে। কারণ এর আগেও আরো কাজ আছে। শুধুমাত্র স্পোকেন শেখাটা, হ্যাঁ, এটা সব জায়গায় আপনাকে খুব বেশি হেল্প করতে পারবে না।
আপনি যদি ভাষায় দক্ষতা অর্জন করতে চান, যে না আমি ইংরেজিটাকে শেখার মতো শিখতে চাই, তাহলে শুধু স্পোকেন কোর্স করে, হ্যাঁ স্পোকেন কোর্স করলে আপনার কি হবে, আপনি কথা বলাটা শিখতে পারবেন, আপনি কোন একটা সিচুয়েশনে কি বলতে হবে আপনি সেটা পারবেন, কেউ কিছু বললে বুঝতে পারবেন। কিন্তু একটা ইংরেজি বাক্যের ভেতরের নারী নক্ষত্র বোঝার জন্য সরাসরি স্পোকেন ইংলিশের কোর্স আপনাকে হেল্প করবে না। এবং এই কারণেই এই গ্যাপটাকে ফুলফিল করার জন্যই কিন্তু আমরা সেন্টেন্স মেকিং কোর্সটা বাজারে নিয়ে আসছি। বাজার কথাটা কেন বললাম আমি খুবই দুঃখিত, মানে মার্কেটে নিয়ে আসছি আর কি। এবং আমরা ইজি ইংলিশ স্কুল আমরা এই কাজ এরকম কাজই করি। আমরা আমরা যখন ইংরেজি রিডিং কোর্সটা নিয়ে আসি, ওই সময় বাংলাদেশে ইংরেজি রিডিং বলে কিছু ছিল না। আমরা যখন ইউটিউব চ্যানেল শুরু করি ওই সময়টাতে স্পোকেন ইংলিশ আর গ্রামার, স্পোকেন ইংলিশ আর গ্রামারের বাইরে কিছু নাই। শুধুমাত্র আমরাই প্রথম বাংলাদেশে 2021 সালের জুন মাসের 4 তারিখে, রিমেম্বার দ্য ডেট, তারিখটা মনে রাখেন। শোনেন একটা কথা বলি, কেউ যদি কখনো দাবি করে বসেন যে আমরাই প্রথম বাংলাদেশে রিডিং কোর্স নিয়ে আসছি, তাকে ভদ্রতার সাথে শ্রদ্ধার সাথে একটা প্রশ্ন করবেন যে স্যার বা ভাইয়া আপনি কবে থেকে শুরু করছেন। যদি উনি আমার আগে শুরু করেন তাহলে আলহামদুলিল্লাহ উনি আগে, কিন্তু আমি এখন পর্যন্ত এমন কাউকে দেখি নাই যিনি আমার আগে ইংরেজি রিডিং কোর্সটাকে বাংলাদেশে নিয়ে আসছেন। 2021 সাল, এখন 2026 সাল চলতেছে, 2021 সালের জুন মাসের 4 তারিখে আমরাই প্রথম বাংলাদেশে ইংরেজি রিডিং কোর্স নিয়ে আসছি। আমরা কি চাইলে তখন স্পোকেন কোর্স নিয়ে আসতে পারতাম না? পারতাম। কেন নিয়ে আসি নাই? কারণ আমরা দেখছি যে এই জায়গাটাতে স্টুডেন্টদের প্রবলেম আছে। তো এখনো কি আমরা চাইলে স্পোকেন ইংলিশের কোর্স নিয়ে আসতে পারি না? পারি। কিন্তু আমরা মনে করি যে না, স্পোকেন ইংলিশের আগেও আরো কাজ আছে। তো আমরা কি করলাম, আমরা ইংলিশ সেন্টেন্স মেকিং কোর্স আপনাদের সামনে নিয়ে আসলাম। একজন নতুন স্টুডেন্ট যখন আমাদের প্রতিষ্ঠানে ফোন দেয়, যখন বলে যে ভাই আমি স্পোকেন শিখতে চাই, তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করি যে ভাই স্পোকেন ইংলিশের আগেও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে ইংলিশ সেন্টেন্স মেকিং। কারণ আপনি যখন ইংরেজি বাক্য বানানো শিখে যাবেন, তখন স্পোকেন বলেন, লিসেনিং বলেন, রাইটিং, এগুলো কোনো ব্যাপার না। আপনি যখন বানানো শিখে যাবেন, এ ভাই স্পোকেন ইংলিশে রেডিমেড জিনিস ব্যবহার করে, আপনি জানেন বেশিরভাগ প্রতিষ্ঠান, আমি সব প্রতিষ্ঠানের কথা বলছি না, বেশিরভাগ প্রতিষ্ঠান স্পোকেন ইংলিশের কোর্সে রেডিমেড সেন্টেন্স ব্যবহার করে। রেডিমেড, যে আপনি মুখস্থ করবেন, হ্যাঁ মাঝখানে কিছু ব্যাখ্যা থাকলেও থাকতে পারে, আপনি জাস্ট ওইটা মুখস্থ ডেলিভার করবেন। কিন্তু না, আমাদের সেন্টেন্স মেকিং কোর্সের উদ্দেশ্য এটা না। আমাদের সেন্টেন্স মেকিং কোর্সের উদ্দেশ্য হচ্ছে শব্দের সাথে শব্দ জোড়া দিয়ে কিভাবে একটা বাক্যকে তৈরি করতে হয়, কোনো একটা বাক্য থেকে একটা শব্দ বাদ দিলে অর্থের কি পরিবর্তন হয়, শব্দ যোগ করলে অর্থের কি পরিবর্তন হয়, কোনো একটা শব্দকে ডানে নিলে অর্থের কি পরিবর্তন হয়, বামে নিলে কি অর্থের পরিবর্তন হয়, এই জিনিসগুলো একদম বিস্তারিত শেখানো হয় আমাদের সেন্টেন্স মেকিং কোর্সে। এই সেন্টেন্স মেকিং কোর্স করলে কি হবে, প্রথমত অন্য সকলে ইংরেজিটাকে যেভাবে দেখে আপনি তার চেয়ে অনেক গভীর দৃষ্টিতে মানে ইংরেজি বাক্যকে দেখবেন, এটা হচ্ছে প্রথম সুবিধা। দ্বিতীয় সুবিধা হচ্ছে ইংরেজির ভয় আপনার মন থেকে চিরতরে দূর হয়ে যাবে। তারপর মানে স্পোকেনের অনেক ডায়লগ আপনি নিজেই বানাইতে পারবেন, কারণ আপনি বানানো শিখে গেছেন। আপনি তো মুখস্থ সেন্টেন্স মেকিং কোর্সে আমরা ডায়লগ মুখস্থ করে না, যে মে আই কাম ইন, আমি কি আসতে পারি, ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো, এই ধরনের কোন স্পোকেনের ডায়লগ আমরা মুখস্থ কিনা, আমরা বানানো শিখাই, বানানো শিখাই। এবং শুধু তাই না ভাই, আমরা এমন একটা মেথডে শেখাই যেটা হচ্ছে আপনার, আমরা এটাকে হাইব্রিড মেথড বলতেছি। যেমন না যে মানে এখানে গ্রামার দিয়ে ভরপুর, ভাই আমাদের আগের ব্যাচগুলোতে যে ক্লাসগুলো হয়েছে, হ্যাঁ গ্রামার নিয়ে তেমন কোনো আলোচনাই নেই। আপনি 30 32 35 40টা ক্লাস করে ফেলবেন, গ্রামার নিয়ে কোনো কথা নেই। এখন অনেকে বলবেন যে ভাই গ্রামার স্যার কেমনে সম্ভব, আরে ভাই আমি বাংলায় কথা বলতেছি, এখন কি গ্রামারের দিকে আমার চিন্তা আছে? আমি যে এখন কথা বলতেছি আমার ফোকাস কোন দিকে, আমার ফোকাস হচ্ছে যে আমার কথাটা আমি পরিপূর্ণভাবে আপনাকে বুঝাইতে পারতেছি কিনা, আমি অর্থের দিকে তাকাচ্ছি, গ্রামারের দিকে না। আমার যখন অর্থ ঠিক থাকবে, গ্রামার অটো ঠিক হয়ে যাবে। আপনি অর্থের দিকে ফোকাস করেন, গ্রামার আপনার পিছনে পিছনে দৌড়াবে। এবং এগুলোর উপর ভিত্তি করেই মূলত আমাদের সেন্টেন্স মেকিং কোর্সটাকে ডেভেলপ করা হয়েছে।
আপনারা অনেকেই আমাদের সেন্টেন্স মেকিং কোর্সের কিছু ক্লাস ফ্রিতে দেখেছেন ইউটিউবে, 6টা ক্লাস দেওয়া আছে। ভাই এগুলো কিছুই না। যে 6টা ক্লাস দেওয়া হয়েছে, আমার তো ইচ্ছা করে মাঝে মধ্যে আপনাদেরকে সব ক্লাস দিয়ে দেখাই যে দেখেন ভাই কি আছে। কিন্তু সব ক্লাস দিয়ে দিলে তো আপনারা ভর্তি হবেন না, আর ভর্তি না হলে তো আমাদের প্রতিষ্ঠান বাঁচবে না, প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। প্রতিষ্ঠান বন্ধ হলে তো আর আপনাদেরকে আমরা পড়াইতে পারবো না। মাঝে মধ্যে ইচ্ছা করে আপনাদেরকে দেখাই, দেখেন ভাই কি কি আছে। যদি ওই যে একটা কথা আছে না যে পাতিলের ভাত সব টিপতে হয় না, আপনারা অলরেডি আমাদের রিডিং কোর্স স্টুডেন্ট। হ্যাঁ, এই যে ক্লাস, এই যে দেখেন পুরোটা সময় আমার এনার্জির কোনো কমতি দেখছেন? মানে এই যে 1 ঘন্টা ধরে কথা বলতেছি, মানে আমার এনার্জির কোনো কমতি দেখছেন যে না স্যার তো কথা বলতে বলতে ঝিমায় গেছে, স্যার মনে হয় দুর্বল হয়ে গেছে? ভাই যত লম্বা ক্লাস নিব তত এনার্জি বাড়বে, এটা আল্লাহর পক্ষ থেকে হয়তো বা এটা অনেক স্যারদের মধ্যে আমি এটা দেখছি। এবং আমাদের যে লাইভ ক্লাস এত গোছানো, আলহামদুলিল্লাহ, এত গোছানো ক্লাস করাই, মানে আমাদের এই সেন্টেন্স মেকিং কোর্সে আসলে মানে আপনি দিন শেষে বলবেন যে না আলহামদুলিল্লাহ একটা জায়গায় আসছি। তো যাক, তো এখন আপনাদের সবার প্রতি আমার কথা হচ্ছে যে আপনারা যারা এখানে রিডিং শিখতে আসছেন, আপনারা ইতিমধ্যে আমাদের সেন্টেন্স মেকিং কোর্সের কথা জেনে গেছেন। তো এখন আপনাদেরকে এই ঘোষণাটা দিতে যাচ্ছি যে এই মাস থেকেই, আগামী কয়েকদিন থেকেই আমাদের সেন্টেন্স মেকিং এর নতুন ব্যাচের ভর্তি শুরু হবে। নতুন ব্যাচের ভর্তি শুরু হবে। হ্যাঁ, তো ভর্তির বিস্তারিত আমি এখানে কিছুই বলবো না, শুধু এতটুকু বলবো যে আপনারা যারা চান যে ইংরেজিটাকে শেখার মতো শিখতে, এই গ্রামারের হাবিজাবি এগুলোকে সাইডে রেখে, ভাই আমাদের কোর্সে গ্রামার আছে, যেখানে দরকার সেখানে আছে, যেখানে দরকার নেই সেখানে নেই। বুঝতে পেরেছেন? তো যদি চান যে না আপনি ইংরেজি দক্ষতা বৃদ্ধি করবেন, তাহলে আপনারা চলে আসেন প্লিজ। আপনারা অফিসের নাম্বারে ফোন দেন, যোগাযোগ করেন যে স্যার আমি ভর্তি হতে চাই। তারপর কোর্সের ফি কত, ক্লাস সংখ্যা কত, কয়দিন ক্লাস হবে, কিভাবে পেমেন্ট দিবেন, এভরিথিং আমাদের এখান থেকে বলে দেওয়া হবে। আর যারা এইবার মিস করবেন, এর পরবর্তী সেন্টেন্স মেকিং কবে আসবে এবং আদৌ আসবে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ যত দিন যাচ্ছে আমার কিন্তু ব্যস্ততা বাড়তেছে। সেন্টেন্স মেকিং কোর্স থাকবে, হয়তোবা ভবিষ্যতে আমার পরিবর্তে অন্য কোনো স্যাররা নেবেন, কারণ আমার তো ব্যস্ততা বাড়তেছে ভাই। তো পরবর্তী ব্যাচ যেটা আমরা ভর্তি নিব আর কি, এই ব্যাচ আমি ক্লাস নিব। তো আপনারা যদি চান যে আমার কাছ থেকে আপনারা সেন্টেন্স মেকিং শিখবেন, তাহলে ভাই এদিক ওদিক না তাকায় আপনারা নিশ্চিন্তে ভর্তি হয়ে যান। আশা করি আপনাদের সময়, টাকা, শ্রম, এই বিনিয়োগ বৃথা যাবে না। ইতিমধ্যে আপনার রিডিং কোর্স করে সেটার প্রমাণ পেয়েছেন। তো নতুন ব্যাচ আসতেছে ইনশাল্লাহ, আগামী মাস থেকে ক্লাস শুরু হবে। আমরা চেষ্টা করেছি ভর্তির প্রসেস যথেষ্ট সহজ করার জন্য। আমরা কোর্সের প্রাইস যতটুকু না রাখলেই নয়, আমরা ততটুকু রাখার চেষ্টা করেছি। আসলে আমাদের অফিসটা হচ্ছে ঢাকায়, আমাদের অফিসের হিউজ একটা খরচ আছে, প্রত্যেক মাসে একটা বড় অঙ্কের টাকা আমাদের খরচ যায়। তো দিন শেষে তো আপনাদের মানে হচ্ছে আপনারা যে কোর্স ফিটা দেন ওইখান থেকেই তো আমাদের প্রতিষ্ঠানটা চলে, তাই না? তো সবকিছু হিসাব নিকাশ করে আমরা একটা কোর্স ফি নির্ধারণ করেছি, এবং বিগত সময়েও আমরা একইভাবে হচ্ছে আমরা কোর্স পরিচালনা করে আসছি। তো যাক, এই ছিল কথা। তো আশা করছি আপনারা আমাদের পরবর্তী যে কোর্স রয়েছে সেন্টেন্স মেকিং কোর্স, সেই কোর্সে আপনারা এনরোল করবেন, ভর্তি হবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকের লাইভ প্রশ্নোত্তর পর্ব এ পর্যন্তই। তো বেশ কিছু আমরা প্রশ্নের উত্তর দিলাম এবং সেই সাথে হচ্ছে আপনাদেরকে সেন্টেন্স মেকিং কোর্সের ব্যাপারেও জানালাম। তো আপনারা যারা এই রিডিং কোর্সটা করছেন, আপনারা সেন্টেন্স মেকিং কোর্সে ভর্তি হন, এটা আপনার জীবনের অন্যতম সেরা একটা বিনিয়োগ হবে ইনশাল্লাহ। আরেকটা বিষয় সবার উদ্দেশ্যে বলছি, যারা পরবর্তী লাইভ সেশনে প্রশ্ন করবেন, দয়া করে প্রশ্নগুলো আগেই করে রাখবেন। হ্যাঁ, আগেই করে রাখবেন, তাহলে আমরা ইনশাল্লাহ খুবই গোছালো একটা লাইভ সেশন আপনাদেরকে উপহার দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে বা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।